6 টাকা করে চাঁদা দিতে হতো, জি, যে কোনো বালুর ট্রলারে গেলে আওয়ামী লীগের আমলে এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় 21 টাকা। যারা বিএনপি করেন অথবা করেন না সবার মনে আছে যে উনি কেন আসতেছেন না, কেন আসেন না, কবে আসবেন, কোন বিষয়টা অস্পষ্টতা ছিল? একদম শুরুর দিকেই দেখেন, প্রথমে জিজ্ঞাসা করা হলো আপনি দেশে আসছেন না কেন, উনি বললেন কিন্তু সঙ্গত কারণে উনি আসছেন না। অবশ্যই সঙ্গত কারণ, অসঙ্গত কারণে উনি থাকবেন এটা তো আমি ভাবিও না, বাট আমি তো জানতে চাই এই সঙ্গত কারণটা কি। সঙ্গত কারণটা কি প্রকৃতি সৃষ্ট? সঙ্গত কারণটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপাত দৃষ্টিতে এটিকে আপনাদের কাছে রং তামাশা বলে মনে হতে পারে, কিন্তু রং তামাশা হলেও এই বিষয়বস্তুগুলোর সামাজিক গুরুত্ব অনেক অনেক বেশি। আপনি যদি কালো জাদুর কথা বলেন, গিয়ে দেখবেন এই বাংলাদেশের সবচেয়ে সাহসী মানুষটি, তাকেও যদি কালো জাদুর ভয় দেখান তিনি ভয় কম্পমান হবেন। বাংলাদেশে জিন এবং ভূত এগুলোতে বিশ্বাস করে না এরকম একটি লোকও খুঁজে পাবেন না। উপরে বলে যে আমি জিন ভূত বিশ্বাস করি না, ভালো কথা। রাতে 12টার সময় আপনি তাকে বলেন তো যাও তো কোনো কবরস্থানে গিয়ে বসে একটু মৃত ব্যক্তির সঙ্গে অন্ধকারে কথাবার্তা বলে আসো বা একটু দোয়া দরুদ পড়ে আসো, পিটিয়েও নিতে পারবেন না। কোনো একটা বাড়িতে, ধরুন একটা গ্রামে একটা বাড়ি, চারদিকে কেউ নেই, বনের মধ্যে একটা বাড়ি, একজন সাহসী মানুষকে বলেন যে আজকে পূর্ণিমার না, আজকে অমাবস্যা রাত, তো ওই বাড়িতে তুমি একা থাকবা, মধুপুর জঙ্গলে, সুন্দরবনে বা অন্য কোনো গহীন অরণ্যে। সিলেটের একটা পোড়ো বাড়ি যেটিকে বলা হয় 10-15 বছরের, 20 বছরের, 30 বছর, 100 বছরের পুরনো একটা বাড়ি, চারপাশে চামচিকা আছে, ঘরের মধ্যে সবকিছু পুরনো হয়ে গেছে, জমিদার বাড়ি। এক রাতে থাকতে বলেন, তখন দেখবেন যে আব্বা আব্বা করে কিভাবে ভূতের ভয় সেই লোক চিৎকার করে। এই ঢাকা শহরে ধানমন্ডির মতো জায়গাতে, গুলশান বনানীর মতো জায়গাতে দেখা যাচ্ছে বড় বাড়ি, 4000 স্কোয়ার ফিটের একটি বাড়ি। এখন স্বামী স্ত্রী থাকে, স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে, ঘরে তেমন কোনো লোক নেই। এখন সেই বয়োবৃদ্ধ মানুষটি, যে কিনা যে কোনো সময় মরে যাবে, 80 বছর বয়স, সেও জিনের ভয়ে, ভূতের ভয়ে তার রুমে সে ঘুমাতে পারছে না, বাইরে থেকে লোক আনছে এবং নিজে খাটের উপর ঘুমিয়ে কাজের লোককে সে নিচে ঘুমিয়ে রেখেছে। এই হলো জিন ভূতের সত্যিকার অর্থে ভয়। তো সেই জিন ভূতের যে ভয়, সেটি এখন আওয়ামী লীগের রাজনীতির উপর ভর করেছে। হঠাৎ করে আওয়ামী লীগ কেন মানুষের মনে এত আতঙ্ক জাগাচ্ছে? কেন কথায় কথায় আওয়ামী লীগকে নিয়ে এত আলোচনা করতে হচ্ছে? আওয়ামী লীগকে ভারতে গিয়ে কালো জাদু শিখে ফেললো? ভারতে আপনারা জানেন যে এই আধুনিক যুগেও কামরূপ কামাখ্যা আসামে, তো আমরা ছোটকাল থেকে জানতাম যে অনেক লোক সেই কেবলমাত্র জাদুবিদ্যা শিক্ষা করার জন্য তারা আসামের কামরূপ কামাখ্যাতে চলে যেত। কেন যেত? এর কারণ হলো মানুষ পরিশ্রম করতে চায় না, তারপরে ঝাড় দিয়ে ফুক দিয়ে অনেক কিছু অর্জন করতে চায়, এবং এখানে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ছিল অন্যের আকর্ষণীয় ধনসম্পদ, বাড়ি গাড়ি এবং সুন্দরী রমণী, এগুলো হাসিল করার একটা লোভ এবং লালসা। তো গ্রামের যে যুবকটি দেখতে তো সুন্দর না, দরিদ্র, তার হয়তো মিয়া বাড়ির কোনো মেয়েকে পছন্দ, তালুকদের বাড়ির কোনো মেয়েকে পছন্দ, এখন জিন্দিগিতে তো তার প্রেম পাওয়া সম্ভব নয়, প্রস্তাব দিলেই তো তার জীবন চলে যাবে। তখন সে মনে মনে চিন্তা করতো যে ইস, যদি একটু কালো জাদু বা একটা তাবিজ পেতাম, একটা মাদুলি পেতাম, যেটা আমি হাতে করে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তালুকদারের বেটি আমার পিছনে পিছনে চলে আসতো, আর তাকে নিয়ে আমি সেই যে বনের মধ্যে গিয়ে বটগাছের নিচে বৈরাগী হয়ে বসবাস করতাম। এই স্বপ্ন কোটি কোটি মানুষের, সেই তারুণ্যের স্বপ্ন। আর এই স্বপ্নের মধ্যে যারা খুব বেশি লোভী, তারা এটা হাসিল করার জন্য তান্ত্রিকদের পিছনে ঘুরতো, বাংলাদেশে যারা ঝাড় ফুক তাবিজ কবাজ করে তাদের পিছনে ঘুরতো, অনেক অনেক টাকা বেদেদের পিছনে ঘুরতো, তারপরে যারা হাত গণনা করে তাদের পিছনে ঘুরতো, এবং আমাদের গ্রাম বাংলায় তাবিজ কবাজকে নিয়ে একটা বিরাট বাণিজ্য ছিল। আর তখনই আমরা শুনতাম যে অনেকে সেই কামরূপ কামাখ্যা গিয়ে তারা সেই জাদুবিদ্যা হাসিল করে আসছে, এবং তাদেরকে গ্রামের লোকজন জমের মতো ভয় পেত। আমরা শুনতাম যে ওরা যদি বাঁশি বাজায় তাহলে কোনো মহিলা ঘরে থাকতে পারে না, পানি ছিটিয়ে দিলে কুমির হয়ে যায়, ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু বড় হয়ে যাওয়ার পরও ওই আতঙ্ক কিন্তু এখনো কাটেনি। আপনারা একটু স্মরণ করে দেখেন তো, যে গ্রামের যে পুকুরগুলো ছিল, বড় বড় পুকুরগুলো ছিল, লম্বা দিঘি টাইপের, কালো জল, তো আমরা বিশ্বাস করতাম যে ওই পুকুরের মধ্যে যদি ডুব দেওয়া হয় তাহলে পায়ে শিকল পরে, তারপর শেষে শিকল পরিয়ে ওখানে যে পানির নিচে যারা থাকে তারা ওই শিকল দিয়ে টেনে তাকে নিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। এই ভয়,
এই ভয় বুড়ো বুড়ো মানুষকে এখনো পর্যন্ত কাঁদায়। মধ্যে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কি বলবো, এই যে কার্জন হল ফজলুল হক হলের মধ্যে এরকম একটা বড় পুকুর রয়েছে। তো সেই পুকুরে কয়েক সাহসী যুবক তারা আসলো, এরকম শিকল, যে ওখানে কোনো শিকল নাই, আমরা ওটা পাড়ি দেব, পাড়ি দেওয়ার পরে দেখাবো কোনো শিকল নাই। পরে এই তারা পানিতে নামলো এবং যে ছেলেটি এরকম জিদ করেছিল সে দেখা গেল কিছু দূর যাওয়ার পরে হার্ট অ্যাটাক করে ভয়ে মারা গেল এই ঢাকার শহরে। এই হলো কালো জাদু বা মানে জাদুটোনা বানের যে আতঙ্ক। তো সেই দিক থেকে আওয়ামী লীগ এখন তাদের বড় বড় নেতারা, ত্রিপুরা আছে, আসাম আছে, নাগাল্যান্ড আছে, মিজোরাম আছে, কলকাতা আছে, দিল্লি আছে, আর অনেক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন তারা যে কামরূপ কামাখ্যা গিয়ে কালো জাদু শিখছে না, আর সেই কালো জাদুর প্রভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছে না, এই কথাটা আমি কি করে বুঝবো? এই কারণে আমরা তো এখন আওয়ামী লীগকে ভয় পাচ্ছি, যে আওয়ামী লীগ আজকে 6 মাস আগে এটা মিছিল করাতে দূরের কথা, কোনো কিছু করতে তারা সাহস পেত না, উল্টো এখন তারা একটার পর একটা ঝটিকা মিছিল করে যাচ্ছে, আর আমরা তাদের ভয়ে থরথর করে কাঁপছি। আমাদের পুলিশ ভয় পাচ্ছে, আমাদের মিলিটারি ভয় পাচ্ছে, মানে কে না ভয় পাচ্ছে। তাদেরকে ঘোষণা করা হয়েছে যে 5,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে, তারপর তাদেরকে ধরা হচ্ছে না। যদি জাদু লেগে যায়, যদি হাত পা অবশ হয়ে যায়, যদি না জানি শরীরে গুটি বসন্ত উঠে যায়, এরকম নানা রকম আতঙ্ক। কালো জাদুর আতঙ্ক মানে বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। সম্পর্ক নষ্ট হয়ে যায়, চাকরিটা যদি হারিয়ে ফেলি কালো জাদুর প্রভাবে, এরকম কালো জাদু নিয়ে যে কোনো মিথ নেই, তাই যদি না থাকে তাহলে কেন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা যাচ্ছে না? আওয়ামী লীগের আতঙ্ক কাটানো যাচ্ছে না? গ্রামের অজয় পাড়াগা থেকে শুরু করে একদম যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস, সেখান থেকে শুরু করে ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিচারালয় থেকে তারেক রহমান সাহেবের লন্ডন থেকে যাকে বলা হয় মগবাজারে জামাতের অফিস থেকে শুরু করে বিএনপির পল্টন অফিস, সব জায়গাতে শুধু ইয়া আওয়ামী লীগ, ওয়া আওয়ামী লীগ, কিয়া হুয়া, कैसे হুয়া, এই জিনিসগুলো আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ আসবে না, কিভাবে মিছিল করছে, এদেরকে লজ্জার শরম নাই, এদেরকে ভয়ভীতি নাই, এদের কি একটু আত্মমর্যাদা বোধ নেই? এই এত কষ্ট করে তাদেরকে তাড়িয়ে দিলাম, 1 বছর হলো না, অমনি তারা এখন সদল বলে বাংলাদেশে এসে মিছিল করছে, আর উল্টোভাবে আমাদেরকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এই গেল কালো জাদুর ঘটনা, মানে আমাদের অন্তরের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলছে। দ্বিতীয় যেটি হলো জিন ভূত। তো জিন ভূত নিয়ে তো বহু গল্প আছে। জিনকে দেখা যায় না, ভূতকেও দেখা যায় না, তারা অদৃশ্য থেকে অসাধ্য কর্ম করে। তো জিনদের মধ্যে ভালো জিন আছে, মন্দ জিন আছে। তো মন্দ জিনগুলো খুব খারাপ কাজ করে, ভালো জিন আছে তারা অনেক ভালো কাজ করে, এবং এই ভালো জিনদের মধ্যে আলাদিনের যে চেরাগের দৈত্য, এরকম একটা দৈত্যও আছে। এখন এই আলাদিনের চেরাগের দৈত্যের যে গল্প, আরব রজনীর গল্প, এগুলো নিয়ে বড় বড় সিরিয়াল হচ্ছে এখন। শত কোটি নয়, 1000 কোটি টাকা ব্যয় করে ইন্ডিয়ান সিনেমাতে এই ধরনের সিরিয়ালগুলো তৈরি করা হচ্ছে। আলাউদ্দিন এবং 40 চোর, এরকম নানা রকম আরব রজনীর নানা রকম কাহিনী তৈরি করা হচ্ছে, মানুষ গো গ্রাসে দেখছে। এবং এই যে মহাভারতের যে সকল কল্প কাহিনী, সাপের 100টা মাথা, মানুষের 100টা মাথা, তারপরে শেষে তারা 2 হাত দিয়ে যাকে বলা হয় 2 হাতকে পাখা বানিয়ে, পাখাও না 2 হাত দিয়ে শুধু ঝাপটিয়ে তারা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে রকেটের গতিতে। মহাভারতে যে সমস্ত কাহিনী রয়েছে আমরা এখন এগুলো শুনি, বিশ্বাস করি, এবং এগুলো নিয়ে যখন চলচ্চিত্র তৈরি হয় আমরা সেগুলো গো গ্রাসে দেখি। দক্ষিণ ভারতে যে সকল সিনেমাগুলো তৈরি হচ্ছে ইদানিং, আপনি গিয়ে দেখুন প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার। এবং একটা এই যে থালাপতি যে নায়ক, যিনি রাজনীতিতে আসছেন, এবং দক্ষিণ ভারতের রাজনীতিতে, তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র নায়কদের একটা বিরাট প্রভাব রয়েছে। সেখানে রামচন্দ্রন ছিলেন মুখ্যমন্ত্রী, তাকে দেবতা মনে করা হতো, ভগবানের পুত্র মনে করা হতো। তার স্ত্রী এবং প্রেমিকা জয়ললিতা, তারপরে তিনি হলেন সেখানকার মুখ্যমন্ত্রী। তাকে মনে করা হতো তিনি দেবী, সাক্ষাৎ দেবী। আর এখন ঠিক সেই জায়গাতে চলে আসছেন এই যে থালাপতি নতুন নায়ক হিসেবে, এবং তাকে কেন্দ্র করে যা হলো তার একটা অনুষ্ঠানে এসে প্রায় 19 জন লোক পদদলিত হয়ে মারা গেলেন। তো এরকম তাদের যে চলচ্চিত্রগুলো, রামচন্দ্রন বলেন, জয়ললিতা বলেন, কিংবা থালাপতি, তারা অসম্ভবকে সম্ভব করেন। অনেকটা জিনের মতো, অনেকটা ভূতের মতো দৌড়ে এসে একটা লাফ দিয়ে 10 তলা একটা বিল্ডিং থেকে লাফ দিয়ে তারা 10 মাইল দূরের আরেকটা 10 তলা বিল্ডিং এ তারা চলে যান। এবং মানুষজন এগুলো পছন্দ করে, মানুষজন এগুলো আজকের এই আধুনিক যুগে এগুলো দেখেন, এবং এটা বিশ্বাস করার কারণে কি হচ্ছে, এই থালাপতির মতো মানুষকে যদি তারা মুখ্যমন্ত্রী বানাতে পারে তাদের আর জীবনে কোনো কষ্ট থাকবে না। এমনকি রামচন্দ্রন দীর্ঘদিন তিনি তামিলনাড়ুর রাজনীতিতে
ঈশ্বর হিসেবে ছিলেন, ভগবান হিসেবে ছিলেন, এবং তার মৃত্যুতেও তিনি ভগবান হিসেবে মারা গিয়েছেন, এবং এখন পর্যন্ত গিয়ে দেখেন লোকজন ওইভাবে মনে করেন। তো এই যে জিন ভূতের যে ভয়, এই ভয় সারা পৃথিবীতে আছে। আমি অ্যাপেলের যে প্রতিষ্ঠাতা স্টিভ জবস, তো তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন এবং অনেকগুলো চিকিৎসা তিনি করেছিলেন। তো সেই চিকিৎসা তিনি ব্যর্থ হয়ে অবশেষে তিনি একটা মন্দিরেতে গিয়েছিলেন, হরে কৃষ্ণ মন্দির। এই যে এখন ইসকনের যে মন্দির আছে না, সেই ইসকনের হরে কৃষ্ণ মন্দির বলে, সেখানে গিয়ে তিনি দীর্ঘদিন এরকম তান্ত্রিকদের ঝাড়ফুঁকের তিনি চিকিৎসা নিয়েছেন। তো এই হলো দেখেন ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি, আমেরিকার সবচেয়ে বড় প্রযুক্তি, মানে অ্যাপেলের উপর দিয়ে তো আর কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান নাই, সেই প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি তিনিও জিন এবং ভূতে বিশ্বাস করেন। আমাদের একজন ভারতীয় লোক ছিলেন, নাম হলো ভগবান রজনীশ ইসো। তো তিনি মারা গেছেন। আমেরিকার লোকজন তাকে আসলে ভগবান মনে করতেন। তিনি বারবার বলতেন যে না, ভগবান বলে কোনো কিছু নেই, আমি ভগবান তো নই, আমার কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই, কিন্তু লোকজন তাকে ভগবান মনে করতেন। এবং আমেরিকাতে তার যে জনপ্রিয়তা আপনি কল্পনাই করতে পারবেন না। তো যেখানে যত বেশি প্রযুক্তি, সেখানে তত বেশি মানুষের মন মানসিকতা দুর্বল হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ করছে, এগুলো অনেকটা জিনের মতো, অনেকটা ভূতের মতো। কোথাও থেকে লোকজন চলে আসছে, একটা ঝটিকা মিছিল করে আবার হাওয়া হয়ে যাচ্ছে, লোকজন খুঁজে পাচ্ছে না। পুলিশ, মবকারী, এনসিপি, বিএনপি, জামাত হন্যে হয়ে ঘুরছে, কোথায় দুটো আওয়ামী লীগ ধরা যায়, কোথায় তাদেরকে একটু গণপিটুনি দেওয়া যায়, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ অসহায়ভাবে তারা আবেদন জানিয়েছে জনগণের কাছে যে আপনাদের কাছে যদি কোনো খোঁজ থাকে কোথাও আওয়ামী লীগ আছে আমাদেরকে জানান। কোনো হোটেল যদি আওয়ামী লীগের লোকজন খায়, কোনো হোটেলে যদি আওয়ামী লীগের লোকজন বসবাস করে, সেই তথ্য দেওয়ার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সেখানে নোটিশ জারি করা হয়েছে। সিলেটের একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ কমিশনার, তিনি অফিসিয়াল অর্ডার ইস্যু করেছেন আগামী এতদিনের মধ্যে আওয়ামী লীগের কোনো লোককে বাড়িতে থাকতে দেয়া যাবে না। এই জাস্ট ভাইরাল হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ তো থামছে না, আওয়ামী লীগ থামছে না, আওয়ামী লীগ শুধু কাজ করেই যাচ্ছে। তাহলে কি আওয়ামী লীগের লোকজন জিন হয়ে গেল, ভূত হয়ে গেল? তারা কি কালো জাদু শিখে নিজেরা অদৃশ্য হয়ে গেল, অনেকটা সেই মিস্টার ইন্ডিয়া সিনেমার মতো? নাকি তারা জিন চালান দেওয়া শিখলো, ভূত চালান দেওয়া শিখলো, এবং সেই ভূত চালান দিয়ে তারা একটার পর একটা অঘটন সমাজে যেভাবে ঘটিয়েছে, আর এইভাবে যদি তারা ঘটাতে থাকে, তাহলে নির্বাচন যে কোথায় উঠবে, চাঙ্গে না? সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত অনুষ্ঠান সমসাময়িক বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি বাংলাদেশের রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে। আজও আমরা যে বিষয়ে কথা বলবো, আজকে আমাদের বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কি আজীবন ক্ষমতার স্বপ্ন দেখছেন, এ বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ডক্টর ইউনূস যখন আপনার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে একটা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলছিলেন যে তিনি বাংলাদেশের জনগণ ওনাকে 5 বছর জন্য ক্ষমতায় চায়, বা কেউ বলছে 10 বছর, ইভেন কি 30 পর্যন্ত ক্ষমতায় চায়। আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছেন ডক্টর ইউনূস ক্ষমতায় টিকে থাকার জন্য উনি নানান ধরনের মানে চেষ্টা করে যাবেন বা যাচ্ছেন, বা তিনি আজীবন, বিশেষ করে ওনার বয়স জানা প্রায় 85 এর উপর 86 এর মতো বয়স, এই বয়সও ক্ষমতা যাতে টিকে থাকেন বা ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছেন বলে অনেকেই বলছেন। যিনি ডক্টর ইউনূসের যারা সমালোচনা করেন তারা এই কথাগুলো বলছেন। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন যারা, আপনারা জানেন আমাদের অতিথি প্যানেলে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং যিনি বিশিষ্ট শিল্পী তাজুল ইনাম ভাই। তাজুল ইনাম ভাই কিছুক্ষণ সংযুক্ত হবেন, আমাদের সাথে আছেন এই সময়ে সাহসী মানুষ, সবসময় সাহস নিয়ে কথা বলেন এবং সত্য কথাটা বলেন, যারা বাংলাদেশে অনেকে এই কথাগুলো বলতে পারেন। আমাদের সাথে আছেন রাজনীতি বিশ্লেষক এবং ব্লগার, মানবাধিকার সংগঠক শেখ ফরিদ ভাই। ফরিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি জি, আপনাকেও স্বাগতম এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। ফরিদ ভাই, আমরা আজকে যে বিষয়ে কথা বলছি, ডক্টর ইউনূস কি আজীবন ক্ষমতার স্বপ্ন দেখছেন? আপনি জানেন যুক্তরাষ্ট্রের উনার সাক্ষাৎকারের পর বিভিন্ন মিডিয়ায় এই বিষয়ে কথা বলছে। এই বিষয়ে যে একটু বলেন ফরিদ ভাই, জি এই বিষয়ে যে একটু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে আবারও। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে একটা মানুষ 86 বছর বয়সে যদি বলে যে তাকে জনগণ 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় থাকতে বলে, এটা কিরকম একটা শিশু সুলভ কথা, এটা আপনারা তো বুঝতে পারেন। একজন নোবেল লরিয়েট, একজন ডক্টরেট, একজন অর্থনীতিবিদ, বাংলাদেশের যেভাবেই সে ক্ষমতায় আসুক ছলে বলে কৌশলে বাগুলামি করে একটা দেশের প্রধান, তিনি যদি এরকম শিশু সুলভ বক্তব্য দেন, এটা বললেও ধরে নেন তাকে যদি একটু বলেও থাকে, যদিও জানি এটা বলে নাই, এটা হচ্ছে ওই যে গণশত্রু ডাস্টবিন শফিকের মানে কথার কথা, বাদ কি বাদ তিনি বলেছেন, বললেও তো এটা মানুষ গণমাধ্যমে কেউ বলে না, এটা হাস্যকর। এবং আপনি দেখেছেন তাদের সেই সাক্ষাৎকারটা, আপনারা শুনেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, ওই যে যিনি সাক্ষাৎকার নিয়েছেন তারও তো আরো তো সাক্ষাৎকার তার অন্যদের নেন, বোঝাই যায় যে এটা একটা
মানে মানে ফরমায়েশি সাক্ষাৎকার। একটা মানুষ ওভাবে কথা বলে না। এই যে আমি যে কথা বলতেছি, এখানে কোনো কোনো আপনার স্ক্রিপ্ট নাই, স্ক্রিপ্টলেস, স্ক্রিপ্ট দিয়ে কথা বলি না। আপনি এটা দেখেন আর ওইটা দেখেন, স্ক্রিপ্ট দিয়ে কথা, আপনি আর আমি যদি স্ক্রিপ্ট দেখে কথা বলা শুরু করি, আমাদের এই ন্যাচারাল যে প্রাকৃতিক যে একটা অবস্থান, চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ এগুলো থাকবে না। তাকে আপনি ফলো করেন, এগুলো বানানো কথা। মানুষ এগুলো হাসতেছে, আর হাসবেই তো, কারণ যে লোক ডক্টরেট, যে লোক একজন মানে নোবেল লরিয়েট হয়ে, একটা দেশের প্রধান হয়ে যিনি আদম ব্যাপারে লাইসেন্স করেন, তার আকল যে কত কত কম ছিল, মানে কম আকলের লোক যে নোবেল প্রাইজ পেতে পারে, তা আবার হাফ নোবেল প্রাইজ অবশ্য বল না, কম আকল, পৃথিবীতে সবচাইতে কম আইকিউ এর লোক, আকলের লোক যদি ক্ষমতায় আসে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। তার জন্য এই সমস্ত শিশু সুলভ কথাবার্তা বলে, এগুলো হাস্যকর। দেশকে ছোট করা হয়। তিনি তার নিজের পেশা, তার যে যোগ্যতা, তিনি যে একজন অর্থনীতিবিদ হিসেবে, একজন শিক্ষিত মানুষ, একজন অধ্যাপক, তার প্রতিও তিনি কিন্তু অবিচার করেছেন, দেশের প্রতি অবিচার, দেশকে হাস্য করে। একজন 86 বছরের মানুষ কিভাবে বলে যে জনগণ আমাকে 10 বছর 50 বছর ক্ষমতায় দেখতে চায়, যে ঠিক মতো 50টা বদবায়ু ত্যাগ করতে পারবে না, শক্ত করে বদবায়ু 50টা দিলে মারা যাবে, সেই লোকটা বলে যে তাকে নাকি জনগণ 50 বছর ক্ষমতায় থাকবে। এরকম হাস্যকর কথা কিভাবে বলে, যার 50 জন লোক নাই সারা দেশে। কালকে যদি শুধুমাত্র বলে যে ওয়াকার সাহেব বেরাকে ফিরে যাবেন, পরশু দিনই তাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে, হার্ট ফেল করে মারা যাবে, তাকে ক্ষমতা থেকে আপনার সরাইতে হবে না। অনেকে বলছেন না ইউনূস পালায় যাবে, আমি চ্যালেঞ্জ করতে পারি, যেই দিন শুধুমাত্র ওয়াকার বলবে বেরাকে ফিরে গেলাম, ডক্টর ইউনূস 72 ঘন্টার মধ্যে হার্ট ফেল করে মারা যাবে। আওয়ামী লীগের মিছিল দেখে, জয় বাংলা স্লোগানের মিছিল দেখে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মিছিল দেখে হার্ট ফেল করে মারা যাবে। আর যারা আছে না চিঙ্কু পাম বলতে কিন্তু আমি অরিজিনাল যারা সংস্থাতে অনেকেই শব্দটার আপত্তি জানাইছে, আমি তাদের সাথে সবিনয় শ্রদ্ধা। চিঙ্কু পাম আমি শব্দটাকে হিপোক্রেট শব্দের সাথে তুলনা করি, যারা ভণ্ড তাদের তুলনা। সমাজতান্ত্রিক রাজনীতি তো ভালো, যারা সমাজতান্ত্রিক রাজনীতি, মানুষের মানবাধিকারের কথা বলবেন, ন্যায্য অধিকারের কথা বলবেন, শ্রমিকের কথা বলবেন, ওয়েলকাম, দে অল আর ওয়েলকাম, সে যেই হোক। আমি চিঙ্কুবামকে প্রতারক, মানে যারা যা বলে তাহা করে না, যা করে তা বলে না, এই অর্থে বলি, সবাইকে বলি। যাই হোক, এই যে যারা এখন মনে করে সব পালিয়ে যাবে, যখন এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মিছিল শুরু করবে, এরা সব পালিয়ে যাবে, এরা দেখুন ঘর থেকে বেরোবে না, শুধু সেনাবাহিনী বেরাকে বেরিয়ে গেলে। ওই হাদি, ওই যে পাকিবাদীর ছেলে হাদি, যে যাকে জনগণ বলছে যে আপনি কি 500 ভোট পাবেন, আর বেশি বলছে তো 50টা ভোট পাবে নাকি, 50টা ভোট পাবে। হিরো আলম যে ভোট পাইছে, বাংলাদেশে যারা তথাকথিত জুলাই আন্দোলনে যোগ দিয়েছে, জুলাই সন্ত্রাসী আন্দোলনে, তারা হিরো আলমের সমান ভোট পাবে? কোনোদিনই পাবে না। প্রশ্নই আসে না। হিরো আলম তাও তার নিজের জোরে চলেছে। এই যে হিরো আলমকে নিয়ে আমরা অনেক সাটায়ার করেছি, আমিও করেছি, কিন্তু হিরো আলম কিন্তু তার নিজের যোগ্যতা, নিজের বলে এগুলো বলতো। কিন্তু এখন যারা ক্ষমতা আছে, তাদের পিছনে রয়েছে সেনাবাহিনী, তাদের পিছনে রয়েছে পাকিস্তান, তাদের পিছনে রয়েছে পাকিস্তান আইএসআই, তাদের পিছনে রয়েছে তুরস্ক, তাদের পিছনে রয়েছে সৌদি আরব, আরো পরাশক্তিরা তাদের পিছনে রয়েছে। কিন্তু ওই হিরো আলমের বা ডিশ আলম, সে তো তার নিজের যোগ্যতাতে লাফালাফি করছে, এতে তো কোনো যোগ্যতাই নাই। এরা কি করবে বলেন? তার জন্য এরা বলে যে 50 বছর ক্ষমতায় রাখতে জনগণ দেখতে চায়। সবচেয়ে হাস্যকর ব্যাপার, যে মানুষটাকে ক্ষমতায় বসানো হয়েছে, যে লোকটা অনেক বুদ্ধিমান, এই দেশে দেখেন কোনো বিনিয়োগ নাই। 14 মাসে 14 পয়সা বিনিয়োগ আনতে পারে নাই। 14 মাসে বাংলাদেশের আইনের শৃঙ্খলার আদালতে 14টা বাজিয়ে দিয়েছে, লেখাপড়ার 14টা বাজিয়ে দিয়েছে, গণতন্ত্র 14টা বাজিয়ে দিয়েছে। বাংলাদেশে মব সন্ত্রাসের মাধ্যমে বহির্বিশ্বে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। বাংলাদেশকে একটি জঙ্গিবাদী এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। আপনি দেখেন বাংলাদেশের জনগণ এখন পাকিস্তান, ইরান সীমান্তে ধরা পড়ে শত শত, যুদ্ধে গিয়ে টিটিপিতে যুদ্ধ করতে গিয়ে তারা মারা যায়। আফগানিস্তানের সেকেন্ড সংগঠন, আফগানিস্তানে তো এর আগে গিয়েছিল, মালয়েশিয়ায় গিয়ে তারা জঙ্গি কার্যক্রম অ্যারেস্ট হয়। এইভাবে ধীরে ধীরে বাংলাদেশটাকে শুধু অর্থনৈতিক ভাবে পঙ্গু করতেছে না, বহির্বিশ্বে আপনি দেখেন এখন ভিসা দিচ্ছে না। প্রতিদিন কোনো না কোনো দেশ, প্রতি সপ্তাহে কোনো না কোনো দেশ বলতেছে তারা ভিসা বন্ধ করে দিচ্ছে। তো এই যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এর জন্য দায়ী ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো এই দেশের জনগণ তো বেশি দিন আর সহ্য করবে না। এই দেশের জনগণের পেটে ভাত নাই এখন। এই দেশে এখন মাছ মাংসের চাইতে তরি তরকারির দাম বেশি, অথচ এই সময় এটা হওয়ার কথা ছিল না। কিভাবে এটা হচ্ছে? এখন যেন বাংলাদেশে এখন মান্না চালু আসতেছে আসমান থেকে, সেগুলো খায়। এখন কেউ সরকারের সমালোচনা করে। 14 মাসে এই সরকার কি, সরকার সবাই ফেরেস্তা। এই সরকারের বিরুদ্ধে এই দেশে এখন কোনো বিরোধী দল নাই আওয়ামী লীগ ছাড়া। এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া সবাই সরকারি দল, তার জন্য কোনো সমালোচনা নাই। আর আওয়ামী লীগকে তো মাঠেই থাকতে দেয় না। ফরিদ ভাই, সমালোচনা যে করবে, যারাই সমালোচনা করছে তারা তো এখন জেলে, যারাই আপনার সমালোচনা করেছে। হ্যাঁ, ওটা তো না, আমি তাদের তোর দিচ্ছি না। মানে এখন তো সবাই তো বলতে চায় যে ক্ষমতায় ইউনূস আর এনসিপি গ্যাং, এটা মনে করে, তাই না? কিন্তু আসলে তো এখন ক্ষমতায় জামাত, ক্ষমতায় এনসিপি, ক্ষমতায় হেফাজত, ক্ষমতায় বিএনপি, এরাই তো ক্ষমতায়। মানে এরাই মিলকে জুলকে দেশটাকে লুটে পুটে খাচ্ছে এখন। নাম ইউনূসের, কিন্তু ক্ষমতায় এটা বলছে এই সেন্সে। সুতরাং এখানে 19 ঘর পাড়া 20 ঘরই তারা সালিশ বিচার করে কারা, কথাই বা বলে কারা। কথা বলে তো মেরে ফেলবে। কলিমুল্লাহ স্যারকে তো মেরে ফেলতো, পান্নাবাইকে তো মেরে ফেলতো যদি তারা জুলাই আন্দোলনে যুক্ত না থাকতো। এই যে লতিফ সিদ্দিকীকে তো মেরে ফেলতো যদি জুলাই সন্ত্রাসী আন্দোলনে সে যুক্ত না থাকতো। তিনি যুক্ত ছিলেন,
যাদের অ্যারেস্ট করেছে তারা কিন্তু তাদেরই লোক, এই ইউনূসের পক্ষে আন্দোলন করেছে, এই শেখ হাসিনা সরকার বিরোধিতা করে তাদেরকে জেলে দিছে। সুতরাং সেখানে আপনার আমার মতো লোক বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে বা যারা আওয়ামী লীগ করে তাদের তো কথা বলতে দিবে না, সেটা তো আমরা জানি। জি, ফরিদ ভাই, আর কিছু তথ্য, বিশেষ করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, একটা হচ্ছে যে আপনার অনেকেই লিখছেন ও বলছেন যে পার্বত্য চট্টগ্রামে অশান্ত করা হচ্ছে। আপনি জানেন খাগড়াছড়িতে কি ঘটনা ঘটেছে, এবং একদিকে রোহিঙ্গারা বাংলাদেশের অবাধে ঢুকতেছে, পাশাপাশি যে আরাকান আর্মিরা আছে তারাও কিন্তু ট্রেনিং নিচ্ছে কক্সবাজারে। আমাদের প্রতিনিধি অনেকটা লাইভে এসে বলেছেন বাড়ি অস্ত্র আনা নেওয়া হচ্ছে, এবং অনেকেই বলছেন যে উনার যে স্বপ্ন ডক্টর ইউনূসের যে আজীবন থাকা, যদি আপনার নির্বাচনে আগ মুহূর্তে বাংলাদেশে একটা যুদ্ধ লেগে যায় বা পরিবেশ সৃষ্টি হয়, তাহলে নির্বাচন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যতদিন যুদ্ধ চলবে এবং যুদ্ধ যদি 5 বছর চলে, 5 বছর নির্বাচনের কোনো পরিবেশ নেই, তখন কেউ বলতেও পারবে না যে নির্বাচন দেন। এ বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, এটাই তার মেটিকুলাস ডিজাইনের আরেকটা অংশ। তিনি, আমি আগেও বলেছি এর আগে, এই ডক্টর ইউনূস বহুত শিয়ানা মাল। তিনি তো ঝানু ব্যবসায়ী। আপনি বুঝেন না যে 86 বছর বয়সে তার আদব ব্যাপারে লাইসেন্স করতে হয়? মানে তিনি ব্যবসা ছাড়া কিছু বুঝেন না। তিনি জানেন যে কি করে বোকা বানাইতে হবে বিএনপিকে, বোকা বানিয়ে দিছে। আপনি দেখেন 12 ঘন্টার ফ্লাইটে যে লোকটা হাঁটতে পারে না একা, সেই লোকটা, যে লোকটা জুম্মার নামাজ, যে লোকটা নামাজ পড়তে পারে না, তাকে চেয়ার নিয়ে বসতে হয়, সেই লোকটা 12 ঘন্টা ফ্লাইটে ভাই আমি যেতে পারবো না, অসুস্থ হয়ে যাবো। তিনি 12 ঘন্টা ফ্লাইটে চলে গেলেন ইউকেতে, তারপর রহমানকে বোকা বানাইলেন, বিএনপিকে বোকা বানায় ডিসেম্বরে নির্বাচন নিয়ে গেলেন ফেব্রুয়ারিতে। মানে এই যে সময়টা তিনি নিলেন, এই সময় নিয়েই তো তিনি কাজটা করে ফেলে। এরা যে কোনো সময়, আমি বলছি, এরা হয় ভারতকে দেখেন না, সকাল বিকাল 24টা ঘন্টা ভারতকে খোঁচাইতেছে যাতে ভারত একটা মিসাইল মারে বা একটা বোমা হামলা করে বা সীমান্তে গোলাগুলি করে। এটা তারা পায়তারা করে। তো ভারত এগুলো বুঝে গেছে যে তাকে তো ইন্দুর বান্দরে, ভারত যদি সিংহ হয় তাকে ইন্দুরের বান্দরে চুলকাচ্ছে যাতে থাবা দেয়, কিন্তু ভারত তা করবে না। তার জন্য সে দেখবেন বার্মার দিকে যাচ্ছে, তারা দেখবেন সে বার্মার দিকে বাংলাদেশে এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে। দাঙ্গা তো না, একতরফা হিন্দুদের মারা শুরু করবে, কখনো পাহাড় শান্ত করবে, সমতল হিন্দুদের মারবে, পাহাড়ে আদিবাসীদের মারবে, তারপরে বার্মার সাথে ঝামেলা করবে। আপনি দেখেন বিদেশি সৈন্য বাংলাদেশে আসছে, কোনো সমস্যা নেই। আরাকান আর্মিরা বাংলাদেশে আসে, না আছে, গান গায়ে, কুটে, মারামারি করে, ধরাধরি করে, জেলে নিয়ে যায়, কোনো সমস্যা নাই। একটা যদি বিএসএফ বা ভারতীয় সৈন্য ঢুকতো, তখন দেখেন বাংলাদেশে কি হয়ে যেত। বামরাজনীতি বলেন, ডান বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, সকল রাজনৈতিক দলের দেখতেন মিছিল করে। এখন কেউ একটা মিছিল করে নেন, আপনি এদের বিরুদ্ধে একটা মিছিল করতে দেখছেন? দেখেন নাই, তাদের কোনো আপত্তি নাই। তো এরা চাচ্ছে যে এমন একটা স্যাবোটাজ ঘটাবে, পরে যদি এগুলো না ঘটে স্যাবোটাজ ঘটাবে। কারণ যুদ্ধাবস্থা বিরাট করলে সাংবিধানিক ভাবে আপনি নির্বাচন না দিলেও চলবে, সাংবিধানিক ভাবে নির্বাচন। তখন প্রথমে একটা এরকম পরিস্থিতি সৃষ্টি করবে, তারপরে বলবে এখন যুদ্ধ পরবর্তী একটু সময় দাও। এভাবে তারা 1 বছর 2 বছর নিতে নিতে বিএনপির কে মূলা দেখাই দিবে। এটাই তাদের প্ল্যান, এটাই তাদের প্ল্যান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। যখনই দেখেন না, একবার ডক্টর ইউনূস যখন বলে যে নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, তখন আসিফ নজরুল খেপে যায়, 2 ইউটিউবার খেপে যায়। আগে ওই শাখা চৌধুরী ভাষায় বলতে হয়, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধে যাকে শাস্তি দেওয়া হয়, যে ফাঁসি দেওয়া হয়, সে শাখা চৌধুরী বলছিলেন যাকে কুত্তায় লেজ নাড়ায়, তো এখন লেজে কুত্তা নাড়ায়। এই দেশে এখন তাই হইতেছে, 2 ইউটিউবার ইউনুসকে নাড়ায়। এখন 2 কুত্তা আছে, এক কুত্তা আছে আমেরিকায়, আরেক কুত্তা আছে আপনার একটা লুবার ড্রাইভার আমেরিকায় থাকে, আরেকজন আছে ফ্রান্সে। এই 2 কুত্তায় মনে করেন এখন ইউনুসকে লড়ায়, 2 কুত্তার লেজে লড়ায় কুত্তাকে। এই যে বিষয়গুলো চলতেছে, এটা পরিকল্পিত। এগুলো এরা করবে যাতে এরা ক্ষমতায় থাকতে পারে। কারণ ক্ষমতায় যদি এখন ইলেকশন দিলে, এই মতে ইলেকশন দিলে যদি নৌকা মার্কা থাকে, তাহলে আর কিছু নয়, আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, প্রধান বিরোধী দল। আর বিএনপি কিছু ভোট বেশি পেয়ে, কিছু আসন বেশি পেয়ে সরকারি দল হবে। তো তাহলে তো এদের তো জামানত থাকবে না। এই জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ করিয়েছেন, নৌকা নিষিদ্ধ রইল বাকি বিএনপি। এখন যদি ইলেকশন দেয়, ইলেকশন দিলেও তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। এই ভয় তাদের কাজ করতেছে যাতে নির্বাচন না হয়। কারণ নির্বাচন দিলেই বাংলাদেশের মৌলবাদী শক্তিদের লস। এরা কিন্তু উপরে ভোটের কথা বলে, এটা তাদের ইস্যু, এটা তাদের হলো ভণ্ডামি, এটা তাদের আইওয়াস যে আমরা ইলেকশন চাই, ভোট চাইলে মিথ্যা কথা। 14 মাসে এখন কেন ভোট চায় না? এখন তাদের আর ভোট দরকার নাই, এখন ইউনুস থাকলেও সমস্যা নাই। কারণ এখন তারা ক্ষমতায় না গিয়ে ক্ষমতা উপভোগ করতেছে। দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন লাভ কার? তখন লাভ হয় সামরিক শক্তির, সামরিক বাহিনীর, আর লাভ হয় কার? মৌলবাদী শক্তির। বিএনপি এখন পিছিয়ে পড়ে যাবে। বিএনপি এখন না ঘরকার না ঘটকা হয়ে যাবে, দবিকা কুত্তা হয়ে যাইতেছে। এরা 14 মাসে এই ইউনুস সরকার, যার 50টা লোক নাই, তার কাছ থেকে তারা নির্বাচন আদায় করতে পারে না। এটা চরম ব্যর্থতা। এরা যতই বলুক যে আমরা কৌশল অবলম্বন করছি, কৌশল মানুষ কখন নাই? যখন আপনি দুর্বল। আপনি যতক্ষণ সবল, ততক্ষণ তো আপনি কৌশল অবলম্বন করবেন, আপনি সরাসরি যাবেন, আপনি নিবেন। মানে এতদিন আমি মনে করেছিলাম বিএনপি কৌশল অবলম্বন করছে, কিন্তু 1 মাসের গবেষণায় আমার মনে হচ্ছে বিএনপির কোথাও না কোথাও চরম দুর্বলতা আছে। নইলে তার যে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বহিষ্কার করে 3 মাসের জন্য কি করে সম্ভব? কি করেছেন তিনি কি বিএনপির বিরোধিতা করেছেন? তিনি দলের কোন বিরোধী? তাদের যে 19 দফা আছে, সেই 19 দফার বিরোধিতা করেছেন? তিনি কি বাংলাদেশ একটা বিএনপি রাজনীতির কোন বিষয়? তিনি কি খালেদা জিয়া সমালোচনা করেছেন, তারেক রহমান সমালোচনা করেছেন, জিয়াউর রহমান সমালোচনা করেছেন, না বিএনপি রাজনীতির সমালোচনা করেছেন? কেন তাকে বহিষ্কার করা হলো? শুধুমাত্র এই মৌলবাদ এবং এই মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরোধিতা করার কারণে তাকে বহিষ্কার করছে। তার মানেটা বুঝেন তো যে বিএনপি কত দুর্বল, যে তারা এনসিপি গ্যাংকে ভয় পায়, তারা জামাত 3 থেকে 5% তাকে ভয় পায়। এটা কোনো কথা? এত বড় একটা দল, এদের ভবিষ্যৎ কি?
এদের ভবিষ্যৎটা কি? কিছুই না। এরা যদি মুরত থাকতো নির্বাচন আদায় করতো, এদের যদি মুরত থাকতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতো। এতদিন আমার মনে হচ্ছে এটা তাদের কৌশল নিয়েছে, কিন্তু এখন দেখি না, হয় এদের সাথে জামাতের কোনো গোপন বোঝাপড়া ছিল যে তথ্যগুলো তারা প্রকাশ করে দিবে, কোনো ট্র্যাপে সে পড়ে গেছে, অথবা বিএনপি সাংগঠনিক ভাবে খুবই দুর্বল। তা না হলে 14 মাসে আপনি নির্বাচন আদায় করতে পারলেন না, ফেব্রুয়ারিতে হবে কিনা তারপরে যথেষ্ট সন্দেহ আছে। চরমনায়ের পীর যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, বিএনপি এদের সদকা খেয়ে বাসে, লিল্লা খেয়ে বাসে, সেই বিএনপি, সেই চরমনায়ের পীর বলে বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ। এই কথাটার প্রতিবাদে একটা কথা আপনি কোন নেতার মুখে শুনেছেন? একটা নেতার মুখে আপনি শুনেছেন স্ট্রং প্রতিবাদ করছে? কিন্তু এটা যদি আওয়ামী লীগের নেতা বলতো তখন কিন্তু তুলোধন করে পেতো, কত টকশো হইতো, কত বুদ্ধিজীবী কথা বলতো, কত লোকে লেখা লিখতো। কিন্তু চরমনায়ের পীর যার সর্বত সাকুল্যে মনে করেন সারা দেশে হয়তো 10 লাখ লোক আছে, সারা দেশে তার সাথে তারা পারে না, তার কথা প্রতিবাদ করার ক্ষমতা তাদের নেই। তারা মুক্তিযুদ্ধের পক্ষে বললে তার উপদেশটাকে, দলের চেয়ারম্যান উপদেশটাকে বহিষ্কার করতে পারে, কিন্তু চরমনায়ের পীর তাদের ছেঁচড়া চাঁদাবাজ বললো, তাদের কথা বলা। কিন্তু এরা যে আপোষ করতেছে মৌলবাদী শক্তির সাথে, এই যে বাংলাদেশে মুসলিম মৌলবাদী শক্তির সাথে যে বিএনপির আপোষ, তারা আওয়ামী লীগকে দেখেও তারা শিক্ষা পায় না। তারা দেখলো যে চরমনায় এই চরমনায় পীর আওয়ামী লীগের ছিল, এই হেফাজত আওয়ামী লীগের পক্ষে ছিল, যে কোনো ভাবে ঝগড়া বিবাদ করে মিলমিশে হয়ে গেছিল। এগুলো আওয়ামী লীগের পকেটে থাকে না, এরা বিএনপির পকেটেও থাকবে না। ক্ষমতায় যাওয়ার আগেই তারা বলে দিয়েছে বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ। তাহলে ক্ষমতায় গেলে বিএনপি কে কি করবে? মৌলবাদকে যারা আস্কারা দিবে তাদের পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগও দেখেছে, বিএনপিও দেখতেছে এবং দেখবে। মৌলবাদের সাথে আপোষ করা এটা যে কত ক্ষতিকর একটা দেশ এবং দলের জন্য, গণতন্ত্রের জন্য। আর কিভাবে আমরা বুঝাবো যে 14-15 মাসে তারা নির্বাচন আদায় করতে পারে না? এটা কোনো কথা? এত বড় একটা দল, তাদের মিনিমাম এই মুহূর্তে বিএনপি সবচেয়ে মানে হয় বিএনপি 1 নাম্বার আছে, না বিএনপি 2 নাম্বার আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। 1 নাম্বার যদি আওয়ামী লীগ, তখন 2 নম্বর দলটা বিএনপি জনপ্রিয়তা, তাহলে তাকে কেন সে ভোট আদায় করতে পারলো না? এখন তো মাঠে আওয়ামী লীগ নাই, তার বিরোধিতা কে করবে? জামাত 3% ভোট দিয়ে 3% সমর্থন দিয়ে বিএনপির মুখোমুখি হবে। তাহলে কোথায় ভয়টা পায়? হয় বিএনপি আর বিএনপি নাই, অথবা বিএনপি রাজনৈতিক পরিকল্পনা একেবারেই দুর্বল। এটা আমি বিএনপি নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, জি আপনাদের অবশ্যই প্ল্যানিং এ দুর্বল। আপনারা এতই দুর্বল যে আপনারা চরমনায় পীরের বিরোধিতা করা, সমালোচনার বিরোধিতা না, সমালোচনা করার সাহস আপনাদের নেই। কখন কৌশল করলে মানুষ যখন মূল রাস্তাতে যেতে পারে না, যখন মানুষ মনে করেন ভিআইপি রোড বন্ধ বা হাইওয়ে রোড বন্ধ, তখন বাইপাস রোড দিয়ে মানুষ আসে। তেমনি যখন আপনার সাথে আমি সরাসরি সংঘর্ষে পারবো না, তখনই না আমি কৌশল অবলম্বন করবো, এর আগে তো না। তার মানে বিএনপি দুই দিক দিয়ে দুর্বল। কিন্তু এটা দেশের জন্য ভালো না, এটা না বাংলাদেশের জন্য ভালো হচ্ছে, না বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হচ্ছে, না খোদ বিএনপির জন্য ভালো হচ্ছে। সৈয়দ আশরাফ সাহেব বহু আগে বলে গিয়েছিলেন যে মৌলবাদী শক্তি আওয়ামী লীগের প্রধান শত্রু। এটা শুধু আওয়ামী লীগের জন্য প্রযোজ্য না, এটা বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের জন্য মৌলবাদী শক্তি ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য মৌলবাদ ঝুঁকিপূর্ণ। সৈয়দ আশরাফ হয়তো ওই শব্দটা উচ্চারণ করেন নাই, কিন্তু আমি মনে করি এই যে সৈয়দ আশরাফ সাহেব যে কথাটা বলে গেছেন, তিনি তার কম বয়স না, তার কম বয়সের তার শিক্ষাগত যোগ্যতাও কম না, তার রাজনৈতিক অভিজ্ঞতাও কম না। তিনি তো এমনি বলে দেন নাই, আর তার এই কথাটা খুব আওয়ামী লীগের লোকেরা বুঝে নাই। কিন্তু এখন তো আমরা বুঝতেছি সৈয়দ আশরাফ সাহেবের কথাই ঠিক, যে বা মৌলবাদী শক্তি শুধু আমি তার সাথে যুক্ত করবো, এটা শুধু আওয়ামী লীগের জন্য ক্ষতিকর নয়, এটা মৌলবাদী শক্তি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এরা ছিল, এতে কোনো সন্দেহ নেই, এখনো আছে। তেমনি বিএনপির জন্য এই মৌলবাদী শক্তি বিপজ্জনক। যদি এই মৌলবাদী শক্তিকে, এখনো সময় আছে, লাস্ট চান্স, এখনো যদি এই মৌলবাদী শক্তির বিষটা ভেঙে না ফেলা হয়, তার আওয়ামী লীগের সাথে করুণ পরিণতি হবে, বিএনপির করুণ পরিণতি হবে। আমি ফরিদ ভাই আপনাকে একটা তথ্য দিই। আজকে জামাতের যে সাধারণ সম্পাদক আছেন, তিনি বলেছেন জামাত নির্বাচনের সময় নির্বাচন প্রস্তুত, এবং তিনি আরেকটা কথা বলেছেন সেই সমাবেশে, খুলনাতে সমাবেশে আজকে তিনি বলেছেন যে আমরা ডাকসু দখল করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা দখল করেছি, আমরা ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় যাব। হ্যাঁ, এবং ক্ষমতায় যাওয়ার জন্য তিনি সকল নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য উনি অনুরোধ জানিয়েছেন। এই বিষয়টা ফরিদ ভাই আপনার কিভাবে, মানে আসলে তো জামাত তাদের প্রস্তুতি সম্পন্ন করে ফেলছে, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলছে। হ্যাঁ, সেই জায়গায় কিন্তু এখনো বিএনপি থেকে কতদূর জামাত আগে আছে। তার জামাতের সাধারণ সম্পাদক বলছেন তাদের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, তারা শুধু নির্বাচন করার জন্য প্রস্তুত। অথবা বিএনপি এখনো কিন্তু নমিনেশনও দেয় নাই, বিএনপি তারা অনেক দূরে অবস্থান করছেন। এ বিষয়ে কি বলবেন ফরিদ ভাই? আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জামাত তো সবসময়, তারা তো সুদূর প্রসারী পরিকল্পনা করে, যেটা বিএনপির নাই, এমনকি কখনো কখনো আওয়ামী লীগের নেই। যদি বিএনপি আওয়ামী লীগের সুদূর প্রসারী পরিকল্পনা থাকতো, তাহলে তো আজকে জামাত এই দাবি দখল করতে পারে না, জাবি দখল করতে পারে না। যদিও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে হায়ার মাদ্রাসা বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মোটামুটি ওইটা হায়ার মাদ্রাসা পর্যায়ে গেছে বলা হয়। তারপর এই সুযোগটা তারা পেত না যদি সুদূর প্রসারী পরিকল্পনা থাকতো বিএনপি এবং আওয়ামী লীগের। এই ব্যাপারে অবশ্যই জামাত সফল হয়েছে, যদিও ষড়যন্ত্রের মাধ্যমে আসছে, যদিও তারা নীল খাতের ছাপ্পা ভোটে আসছে, সেটা আলাদা বিষয়, কিন্তু তারা ষড়যন্ত্রে সফল হয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ বিএনপির চরম ব্যর্থতা। আর যেটা আপনি বললেন তারা
দখল করছে, শব্দগুলো দেখে বলছেন দখল করছে, তারা বলে নাই আমরা বিজয়ী হয়েছি। তাদের শব্দগুলোই দেখেন, শব্দগুলোতে দেখেন ত্রুটি আছে। তারা বলছে দখল করেছে। তারা কখনো বলে মেয়েরা নাচতে পারবে মেয়েদের সামনে, কয়দিন পরে বলবে যে ছেলেরা নাচতে পারবে ছেলের সামনে। মাশাআল্লাহ কয়দিন পরে মাদ্রাসা ছেলেদের হুজুরদের সামনে নাচাইতে পারে হয়তো। এদের কথাবার্তা এরকম মনে হয়। আপনি দেখেন জামাত হুমকি দিল যে 50 লক্ষ জিহাদি তারা তৈরি করে রেখেছে ভারতের বিরুদ্ধে। অর্থাৎ আপনি কিছু বলেনই না, আমি বললাম যে আমি তো আপনার বিরুদ্ধে আমার ভাই ভাতিজারা রেডি করে রেখেছি যে আপনাদের এটা করবো সেটা করবো। বিষয়টা কি দাঁড়ালো? অর্থাৎ চুল গায়ে ঘা বানাইতেছে, কিন্তু এটা ফলাফল ভালো হবে না। আর জামাত যেটা করতেছে, এরা দেখেন কত বড় প্রতারক, হিপোক্রেট। এরা হচ্ছে একদিকে বলতেছে আমরা পিয়ার ছাড়া নির্বাচনে যাবো না, আবার বলছে তাদের প্রস্তুতি সম্পন্ন। অর্থাৎ তারা দুই দিকে কিন্তু তারা রেডি, যেটা বিএনপির প্রস্তুতি নাই। বিএনপির প্রস্তুতি নেই, আওয়ামী লীগের তো নাই, ছিল না, থাকলে তারা এটা করতো না। যদি আওয়ামী লীগ এখন সংগঠিত নয়, আওয়ামী লীগের এখন জনসমর্থন বাড়তেছে, কিন্তু তারা এখন সংগঠিত না পরিস্থিতির কারণে। তারা এখন চরম এই মুহূর্তে বাংলাদেশে বিরোধী দলের উপরে যে স্টিম রুলার চলে সর্বোচ্চ পর্যায়ে আছে। মানে পৃথিবীর ইতিহাসে এত স্টিম রুলার আর কোন দলের উপরে চলে নাই। কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ স্বাধীনতা হরণ করেছিল, ব্যক্তি স্বাধীনতা হরণ করেছিল, রাজনৈতিক স্বাধীনতা হরণ করেছিল। কিন্তু আওয়ামী লীগের সাথে যদি কম্পেয়ার করেন বর্তমানে ইউনূস জামাত বিএনপি জোট সরকার, হেফাজত জোট সরকার, এর সাথে যদি তুলনা করেন তাহলে এরা আওয়ামী লীগের সাথে 100 গুণ বেশি করছে। অনেকে বলে না 10 গুণ 20 গুণ বা অর্ধেক, 100 গুণ বেশি করছে। আপনি দেখেন তখন কি আপনাকে কবর থেকে লাশ করে দিত? কবর থেকে লাশ তুলে আপনাকে তখন এই যে টিভি চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেলে তখন লোকজন আসছে। এখন আপনি আওয়ামী লীগের লোকজন আনলেও আপনাকে বলে ভারতের দালাল, হিন্দুর দালাল, পারলে কয়দিন পরে ইহুদি দালাল বলবে। আপনার চ্যানেলে বিএনপি লোকের আসে, তাদেরও ভারতের দালাল বলে গালি দেয়, সেটা তো দিচ্ছে। কিন্তু আপনি দেখেন রাষ্ট্রীয়ভাবে 50টা 55টা টিভি চ্যানেল কোথায় আছে? একজন আওয়ামী লীগের পক্ষের লোককে বক্তব্য দিতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। এটা কি এমনি হচ্ছে? তো এগুলো কি? এগুলো মূলত কি? জামাত মনে করতেছে আওয়ামী লীগকে আমরা হটিয়ে দিয়েছি, বিএনপি কে বোকা মনে করে তারা ভাবতেছে ক্ষমতা চলে যাবে। ফলাফল কি হবে সেটা নির্বাচন তফসিল ঘোষণা করলে বোঝা যাবে। তারপর নির্বাচন আদৌ হবে কিনা সেটাও তো একটা কোশ্চেন। এমন তো হতে পারে যে বার্মার সাথে যুদ্ধ লাগিয়ে দিয়ে, বারাকান আর্মির সাথে যুদ্ধ লাগিয়ে দিয়ে, বা ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা নির্বাচনই দিবে না। কারণ যুদ্ধ অবস্থায় তো আপনি যে কোনো দেশের সংবিধান তাকে সেই ক্ষমতা দেয় যে তখন আপনি নির্বাচন না করলেও করতে পারেন আপনার ইচ্ছা। নির্বাচন যুদ্ধ অবস্থায় কোনো নির্বাচন হয় না। আপনি একটা ঝামেলা বাদিয়ে দিয়ে আপনি নির্বাচন দিব না, এটাও করতে পারেন। বিএনপি কে নির্বাচনে মূলা দেখায় হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা নতুন কাহিনী ঘটাবে। আর জামাত তো ষড়যন্ত্রকারী হিসেবে জামাত উস্তাদ। এর মধ্যে মুসলিম, এই বাংলাদেশে যেগুলো মুসলিম চরমপন্থী মৌলবাদ, এদের উস্কাই দেবে। এমনি তো আফগানিস্তান জানে, এই যে আপনার কি বলে এক মৌলবী মামুনুল হক, এই যে তার এমনি আফগানিস্তান জানে, এটা তো এমনি যায় নাই, এটা যাওয়ার একটা উদ্দেশ্য আছে। এদের সুদূর প্রসার আপনি দেখবেন এরা অস্থিতিশীল করে তুলবে বাংলাদেশে, আর নিজেরা স্যাবোটাজ ঘটাবে। মানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে নির্বাচন না দেওয়া হয়। আর নির্বাচন যদি দেয় সেখানে তারা সমঝোতার নির্বাচন করবে, এটাও তারা প্ল্যান করে রাখছে। মানে আওয়ামী লীগকে আসতে দিবে না, স্বতন্ত্র আসতে দিবে না, লাঙ্গল মার্কা আসতে দিবে না। মানে মাঠ তাদের, ফুটবল তাদের, বিচারক তাদের, রেফারি তাদের, লাইন্সম্যান তাদের, দর্শক তাদের, মানে কোনো কিছুই রাখবে না। এইভাবে তারা আসবে। যদিও সেই নির্বাচন আন্তর্জাতিক ভাবে, জাতীয় ভাবে এটা গ্রহণযোগ্যতা প্রশ্নই আসে না। মানে বাংলা আগামীতে যদি নির্বাচন হয় সেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফালতু নির্বাচন, এবং একটা দেশকে অস্থিতিশীল করতে যা যা করতে তারা করেছে। আরেকটা আমার সন্দেহ লাগে যে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে কিনা আমার সন্দেহ আছে। কারণ ইদানিং আমার কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের যদি 2026 সালের মধ্যে, আপনার চ্যানেলে বলছি কিনা জানি অন্য জায়গায় আমি বলেছি, যে 2026 সালের মধ্যে যদি মানে বাংলাদেশের রাজনীতিক স্থিতিশীলতা না আসে, এই বাংলাদেশটা ভেঙে যেতে পারে। সেখানে একটা রোহিঙ্গা ল্যান্ড হতে পারে, একটা খ্রিস্টান ল্যান্ড হতে পারে, এমনকি আর একটা আপনার হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে। কারণ পরিস্থিতি ওইদিকে যাচ্ছে। আমরা বাংলাদেশের যে পরিস্থিতি দেখতেছি একটু ভালো দেখতেছি না। এখানে জাতীয় এবং আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র চলছে। তার জন্য দেখেন কখনো সমতলে লাশ পড়ায়, কখনো পাহাড়ে ধর্ষণ হয়, আগুন জ্বালায়, এগুলো চলতেছে। কখনো মাজার ভাঙে, কখনো জয় বাংলা স্লোগান দিলে নাকের বদনা ফাটায় ফেলে, কখনো আদালতে মানুষ মারে, কখনো লাশের হাতে হাত করা, কখনো কোনো ব্যক্তি মরে গেলেও তাকে ঘোষণা দেওয়া যাবে না, তার পরিবার দিয়ে বলা হবে আমার বাবা ঠিক আছে, এগুলো বলতে হবে। আপনি বিচার দিতে পারবেন না, আদালতে যেতে পারবেন না। এগুলো ওর সিমটম কি? এই সিমটমটা কি? মানে হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তারা যা ইচ্ছা তাই করে, তারা যে কোনো কিছু একটা তাদের মতো করে তারা সব শোনাবে, আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষ শেষ মুহূর্তে যদি তাদের পিঠ তো দেয়ালে ঠেকেই গেছে, যে কোনো সময় ঘুরে দাঁড়াবে, সেই সিমটম আমরা দেখতে পাচ্ছি। আবার বলি 2026 সালের মধ্যে আমি আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের বলি, আমার কাছে এ পর্যন্ত যত তথ্য আছে বাংলাদেশ এবং দেশের বাইরে, আমি কমপক্ষে প্রতিদিন 4-5টা দেশের বিশিষ্ট লোকের সাথে কথা বলি। বাংলাদেশের পুলিশ, রাজনীতিবিদ, আর্মি, তাদের সাথে আপনি জানেন, আপনার যেমন যোগাযোগ আছে, কথাবার্তা হয় আমার, প্রত্যেকেই মনে করতেছে বাংলাদেশ, বেশিরভাগ লোক, প্রত্যেকেই তো না, বেশিরভাগ লোক মনে করতেছে, যারা নিরপেক্ষ চিন্তা করে, এক পক্ষে না, নিরপেক্ষ যারা চিন্তা করে, তারা ভাবতেছে যে বাংলাদেশটা হয়তো টিকবে না যদি আগামীতে রাজনীতি সচল না থাকে, স্থিতিশীলতা, এটার সাথে আমি একমত তাদের সাথে। তাদের এই চিন্তা আমিও মনে করি যে 26 সালের মধ্যে 2026 সালে যদি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, তাহলে বাংলাদেশ কয়েক ভাগে ভাগ হয়ে যেতে পারে। এই ডক্টর ইউনূস ইতিহাসের সবচেয়ে বড় হারামি হিসেবে আমাদের দেশের ইতিহাসে তার নাম লেখা থাকবে। তো আমরা প্রতিবারই দেখি প্রত্যেক দেশের পুতুল সরকার থাকে, কিন্তু এত তাড়াতাড়ি যে আমাদের বাংলাদেশ একটা পুতুল সরকার দেখবো, এটা আমরা ভাবতে পারি নাই। ফরিদ ভাই,
আমি কিছু তথ্য আপনাকে দেই। একটা হচ্ছে জি। যে এই অক্টোবর মাসে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান উনি ভারত সফর করতেছেন। এই সেনাবাহিনী প্রধানের ভারত সফর নিয়ে কিন্তু আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি, নানান বিষয়ে আমরা কথা শুনতে পাচ্ছি। অনেকেই বলছেন ভারতের সাথে বাংলাদেশের সরকারের পক্ষে সেনাবাহিনীটা আপোষ রফা করে আওয়ামী লীগকে যাতে নির্বাচনে নিয়ে আসা যায় এবং আওয়ামী লীগকে নির্বাচনের গ্রহণযোগ্যতা করার জন্য আওয়ামী লীগকে নির্বাচন কিভাবে নিয়ে আসা যায় সেই জন্য সেনাবাহিনী প্রধান ভারত যাচ্ছেন এই অক্টোবর মাসে। তো এই বিষয়টাকে অনেকেই লেখালেখি করছেন, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এটা মানে যখন বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া যায় না, যখন নরেন্দ্র মোদীর নাম নেওয়া যায় না, যখন ভারতের নাম নেওয়া যায় না, তখন বাংলাদেশের সামরিক বাহিনীর বিশিষ্ট ব্যক্তিদের ভারত সফর, এটা একটা গভীর চিন্তার বিষয়। ওই যে কয়েকদিন আগে আপনার চ্যানেলে তো বললেন যে নাকি কার চ্যানেল যেন শুনলাম যে গোপনে অলরেডি বাংলাদেশের যে ভারতীয় রাষ্ট্রপতির সাথে প্রেসিডেন্ট সাহেবের দেখা হয়েছে, এটারই সেটার ফল। এটা আমরা এখন অনুমান করতেছি। ভারতে যখন বাংলাদেশের সামরিক বাহিনীর লোকজন যাবে, তখন বাংলাদেশের রাজনীতি আরেকদিকে মোড় নেবে, আপনি নিশ্চিত থাকেন। এবং এটা ওই যে দুই ইউটিউব, দুই লেজ, দুই মানে ওটাকে কি বলে, সংস্কৃতিতে কুকুরকে যেন কি বলে ভুলে গেছি। যাই হোক, ওই দুই মানে মোটামুটি ওই দুইজনের দেখবেন লাফালাফি শুরু করবে, কত রকম কথা বের করবে। যদি ফলাফল তাদের পক্ষে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ফলাফল বিপক্ষে যায় তাহলে নাউজুবিল্লাহ বলা শুরু করবে, আন্দোলন শুরু করে দিবে। এদের এইখানে আর এরা যেতে বাধ্য। কারণ হলো, শোনান একটা কথা বলি, আপনি যত কিছুই করেন, আপনি বাংলাদেশের একটু কারেকশন করি, আপনার দর্শকরা লিখতেছেন যে সেনাবাহিনী পদে যাচ্ছেন না, কিন্তু আর একজন প্রতিনিধি পাঠাচ্ছেন। জি জি, এখন শুনেন, আপনি যান আর আপনার প্রতিনিধি যাক, আমরা তো বুঝি কেন যাচ্ছে। সেনাপ্রধান তার মানে কি, এই মুহূর্তে সেনাপ্রধান যে কোনো সামরিক ব্যক্তি যাওয়া মানে সেটা সেনাপ্রধানের বক্তব্যের বাইরে তো যাওয়ার ক্ষমতা তার নাই, রাষ্ট্রের সাথে আলোচনা না করে যাওয়ার ক্ষমতা তো তার নাই, সুযোগই নেই। তারা যাচ্ছে ধরি মাছ না শিখবানি, মানে ওই যে আপনার এরা এরকম কৌশলী বলবে। যেমন একবার ডক্টর ইউনূস বলবে আওয়ামী লীগকে যুক্ত করতে হবে, আবার ডক্টর আসিফ স্যার বলবে না না না, এটা তাত্ত্বিক ভাবে বলেছে। তারা এখানে গেছে, তারা অবশ্যই কোনো আপোষ রফা করার জন্য যাবে। আমি আপনাকে স্পষ্ট করে বলে দিই, আপনি বাংলাদেশে ভারত বিরোধী হয়ে আপনি সরকার টিকতে পারবেন না, আপনি যেই জায়গাতেই চান। আপনি কি মনে করছেন যে ওই যে 4 দলীয় ঐক্য জোট ছিল, তারা ভারতের সাথে আপোষ না করে ক্ষমতা ছিল? এতই সম্ভব, এত সহজ? তাহলে যদি তাই হয়, তাহলে আদম যে জুট মিল বন্ধ করছে কি আওয়ামী লীগের আমলে? পৃথিবীর সবচেয়ে বড় জুট মিল, সবচেয়ে বেশি মানুষ চাকরি করে, সেই জুট মিলটা আপনি বন্ধ করে দিয়েছেন কার সাথে আপোষ করে? আমরা একটু বুঝি না। বাংলাদেশের পাটের ব্যবসা সেই দিনই শেষ। বাংলাদেশের পাটের কৃষকের অবস্থা খারাপ হয়ে গেছে, জুট মিল বন্ধ হওয়া শুরু হয়েছে, আজও বন্ধ হচ্ছে। কেন? আমরা তো বুঝি কার সাথে আপোষ করেছিলেন, আমরা তো পরিষ্কার বুঝতে পারি। বাংলাদেশে যখন এরা এত ভারত বিরোধী, বাংলাদেশে যখন জুট মিল বন্ধ হলো, ভারতে তখন জুট মিল তৈরি করে। আমরা তো এগুলো বুঝি। আপনি বাংলাদেশে কখনোই ভারত বিরোধিতা করে টিকতে পারবেন না, সে যেই জায়গাতেই যাবে। এগুলো আপোষ করার জন্য তারা যাচ্ছে, তারা ভারতকে ম্যানেজ করার জন্য যাচ্ছে। ইলিশ তো আর আপনি এমনি পাঠান না। কখনো বলেন, কখনো আমাদের কি উপদেষ্টা দেবীরা বলেন যে দেবীর নাম নিলে আবার দেবীর কলঙ্ক হয়ে যাবে, এদের অপদেষ্টাই বলি। এরা কখনো বলে আমরা বাধ্য হয়ে ইলিশ পাঠাইছি, কখনো বলে দুর্গাপূজার জন্য পাঠাইছি। মানে এদের নিজেরই কথার সাথে তাদের কথা মিলে না। তো এরা যে কি চায় আর কি চায় না, এরা তো আগে পাঠাতেন ফরিদপুরে 500 টন, এরা 1200 টন। যে এরা পাঠাবে তো ডাবল পাঠাইছে এবং অর্ধেক দামে পাঠাইছেও, ডাবল এবং অর্ধেক দামে। সবচেয়ে হাস্যকর ব্যাপার, বাংলাদেশে যদি হিন্দুদের যদি অর্ধেক দামে ইলিশ দিত দুর্গাপূজা উপলক্ষে, তাহলে বাংলাদেশে দাঙ্গা হয়ে যেত। কিন্তু ভারতে পাঠাইছে, কোনো সমস্যা নাই। শেখ হাসিনা বেশি দামে বিক্রি করছে, সেটা বিরাট অপরাধ হয়ে গেছে। কিন্তু এখানে এরা অর্ধেক দামে বিক্রি করে কোনো সমস্যা নেই। যে আমাদের চরম ও পরম শ্রদ্ধেয় ব্যক্তি চলে আসছেন। না 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 না, আপনাকে সেলুট, আপনি আমাকে সেলুট দিলাম, ছোট হয়ে যাবো। আপনি আমাদের অনুপ্রেরণা, আপনি আমাদের আদর্শ। আপনাকে মাঠে আছে। আমি জানি আপনি শেষ করলে আমরা তাজুলের কাছে যাবো। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, আমি অপেক্ষা করছি। শোনেন, এরা যে ভারতে গেছে আপোষ রফা করার জন্য, এরা গিয়ে তেল মারবে যে জামাতকে ক্ষমতা আনেন, আমাদের ক্ষমতা আনেন, আপনাদের বিরোধিতা করবো না। কিন্তু যেখানে আওয়ামী লীগকেই খোদ এখন ভারত বিশ্বাস করতে পারতেছে না, তাদের বিশ্বাস করবে। দেখা যাক কি ঘটে। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ ফরিদ। আবার আসবো। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে যে মূল বক্তা বা যে মূল আলোচনা করবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম ভাই। তাজুল ইমাম ভাই, আপনার স্বাগত জানাচ্ছি। আপনি অনেক ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা শুরুতে জানাচ্ছি। তাজুল ভাই, আমরা আজকে যে বিষয়ে কথা বলছি, সমসাময়িক বাংলাদেশের ডক্টর ইউনূস কি আজীবন ক্ষমতার স্বপ্ন দেখছেন, এই বিষয়ে কথা বলছি। যুক্তরাষ্ট্রে আপনি আছেন, এই যুক্তরাষ্ট্রে গিয়ে ডক্টর ইউনূস বলেছেন যে জনগণ আমাকে 5 বছর 10 বছর 30 বছরের জন্য চায়। তো এই যে ওনার যে স্বপ্ন জায়গাটা, উনি কি চান আজীবন, মানে মৃত্যু আগ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকতে? এই বিষয়ে একটু বলেন প্লিজ শুরুতেই।
আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে গিয়ে ওনার সিম্বলিক কথাবার্তা। উনি বাংলাদেশে জনপ্রিয় এইটা প্রমাণ করার জন্য উনি এটা বলেছেন। তবে লন্ডনে তো উনি বলেছেন যে বাংলাদেশের লোক খুব খারাপ, পয়সা দিলে এরা ভোট দিয়ে দেয়, তাই না? জি। তারপরে উনি এটাও বলেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা মানে চিন্তা ভাবনা চলছে। হ্যাঁ, এই সব কথাগুলো আমার কাছে, যেহেতু সম্ভবত এমন হতে পারে যে আমি ওনাকে বিন্দু মাত্র বিশ্বাস করি না, সেহেতু ওনার প্রতিটা কথাকে আমার উদ্দেশ্যমূলক মনে হয়। শেখ ফরিদ, আপনিও শোনেন, এই যে উনি বলেছে হয়তো ফেরত মানে আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমতি উনি দেবেন। এইখানে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে যে আপনি বলছেন একসঙ্গে যে ইনক্লুসিভ পলিটিক্স করবেন, আবার আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন। তো বলছে কই না, তো আমি তো নিষিদ্ধ করিনি। আওয়ামী লীগ ইজ নট কি বলে অ্যাবসলিউটলি ইয়ে করা, ব্যান্ড করা হয়নি। হ্যাঁ, তো ওদের কার্যক্রম বোঝে না, ওদের কার্যক্রম নিষেধ হয়েছে। বলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আপনি একটা রাজনৈতিক দলকে কার্যক্রম নিষেধ করেছেন কিন্তু ব্যান্ড করেননি। কথাটা সেলফ কন্ট্রাডিক্টরি হলো না? ওই তখনই উনি আমতা আমতা করে বললেন যে আওয়ামী লীগকে হয়তো ফিরে আসার সুযোগ দেওয়া হবে। এই কথাটা আমি বিশ্বাস করি না, এই কারণে সম্ভবত বিএনপির সঙ্গে ওনার কোনো একটা মনোমালিন্য হচ্ছে। বিএনপিকে কিছুটা টাইট দেওয়ার জন্য উনি বলে রাখলেন যে আওয়ামী লীগকে কিন্তু আমি খাল কেটে কুমির নিয়ে আসতে পারি আবার। হ্যাঁ, যাতে বিএনপি সাইজ থাকে। আমি কি ভুল? আমি আসলে কোনোদিনও শেখ ফরিদ, আমি কোনোদিনও পলিটিক্স করিনি। হ্যাঁ, কিন্তু এই গত 14 মাস ধরে আমি রাজনীতির এই ওলট পালটকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি বলেই আমার কাছে মনে হচ্ছে এগুলো কোনোটাই বিশ্বাসযোগ্য নয়। এই সবগুলো হতে পারে, আবার সবগুলো নাও হতে পারে, তাই না? সেদিন দেখলাম ফেসবুকে একজন কমেন্ট করেছে যে ইয়েকে ডক্টর ইউনূস চাচ্ছেন যেন কোনো রকম প্রতিরোধ ছাড়াই বন্দরের চিটাগাং পোর্টের অপারেশন যেন উনি দিয়ে দিতে পারেন। কাকে কাকে দেবেন বলেছে না, বিশ্বের সেরা সব পোর্ট অথরিটিকে উনি দিয়ে দেবেন। হ্যাঁ, তো ওই ভদ্রলোক কমেন্ট করেছেন, এই আমেরিকা থেকে একজন আমার চেনা জানা লোক, বলছে হ্যাঁ উনি তো খুব ইন্টারন্যাশনাল কানেকশন আছে ওনার, উনি বিশ্বের সব বড় বড় নেতাকে চেনেন। যদিও এখানে ওই হোটেল পেনসিলভানিয়াতে না কোথায় উঠেছিলেন তিনি, সেখানে সব বিশ্বের সাবেকদের সঙ্গে ওনার কথা হয়েছে। হ্যাঁ, তো মিটিং হয়েছে, আমরা দেখলাম প্রথম আলোর রিপোর্টেই দেখা গেল সব সাবেক, কোনোটাও বর্তমান না, সবাই সাবেক, রিটায়ার্ড, সব রিটায়ার্ডরা মিলে কি ঘোট পাকাচ্ছে কে জানে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে পোর্ট যদি বিশ্বের সেরা অপারেটরদেরকে দেওয়া যায়, তাহলে সরকারটাও দিয়ে দেন না কেন বিশ্বের সেরা অপারেটরদেরকে? আপনারা তো সবাই বিদেশি নাগরিক, আপনি আমেরিকার নাগরিক, ওইখানে আরো উপদেষ্টার মধ্যে কমপক্ষে 15-20 জন বিদেশি নাগরিক, কেউ নিউজিল্যান্ডের, কেউ অস্ট্রেলিয়ার, কেউ ব্রিটেনের, কেউ ফ্রান্সের। হ্যাঁ, আপনাদের মেইন উপদেষ্টা তো সেই ফ্রান্সের পিনাকি, কি যেন ওটার নাম, ভট্টাচার্য, পিনাকি, মৌলানা পিনাকি ভট্টাচার্য, হোয়াটএভার। হ্যাঁ, এই জোকারটাকে না আমি আর সহ্য করতে পারি না। যাকে এগুলো হচ্ছে, এরা তো সবাই বিদেশি নাগরিক। তাহলে ভাই কেন না বিশ্বের সেরা অপারেটরদেরকে ছেড়ে দেন দেশটা? প্রধানমন্ত্রী হবে ব্রিটেন থেকে, ব্রিটেনের পার্লামেন্টের কোনো একজন পার্লামেন্টারিয়ান হবে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী হবে আমেরিকা থেকে, কারণ আমেরিকার শক্তি বেশি। আমাদের অর্থমন্ত্রী হবে সৌদি আরব থেকে, কারণ ওদের থেকে তো টাকা বেশি কারণ নেই, তাই না? তারপর ধর্মমন্ত্রী হবে ধরেন ওইরকমই মিডল ইস্টের আফগানিস্তান থেকে হবে ধর্মমন্ত্রী। এইভাবে করে বিশ্বের সব সেরা সেরা অপারেটররা এসে আমাদেরকে শেখাবে কি করে মানে স্বাধীন থাকতে হয়। স্বাধীন তো নাই, বেঁচে তো দিয়েছে সবকিছু। তারপরে যাকাত মন্ত্রী বানানো যাইতে পারে কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরব থেকে। হ্যাঁ, ও তো জামাত তো অলরেডি কথা দিয়ে দিয়েছে, পৃথিবীর সব জাকাত ওরা এখানে নিয়ে আসবে। একটা অনেস্ট কথা বলি, আমেরিকা থেকে এই যেগুলো বড় বড় ইসলামিক সংগঠন আছে, এরা জাকাত ফান্ড করে বাংলাদেশে জাকাত পাঠায়। কার কাছে পাঠায় জানেন? জামাতে ইসলামের কাছে পাঠায়। জামাতে ইসলাম সেই টাকা দিয়ে কি করে আমরা তো জানি। তারা বোমা ফ্যাক্টরি বানাইছে, মাদ্রাসা, আর অস্ত্র কেনে, আর তাদের ইয়েদেরকে, ক্যাডারদেরকে বেতন দেয় জামাত ইসলাম এই জাকাতের টাকা থেকে। কারণ সবকিছুই করছে তো এরা ইসলামের সেবা করার নামে, তাই না?
এখন ধর্মের নামে মানুষ তো দুর্বল হয়ে যায় ভাই, না না ওরা ইসলাম। এতদিন পরে মনে আছে ফরিদ, আমি করছিলাম, সমালোচনা করেছিলাম যে জামাত ইসলামের লোগোটা দেখেন, মসজিদের গম্বুজের উপরে আল্লাহু লেখা, আল্লাহর উপরে তাদের মার্কা পাল্লা দেওয়া। হ্যাঁ, এইসব সমালোচনার কারণেই কিনা জানি না ওরা অতি সম্প্রতি এই লোগো চেঞ্জ করেছে। হ্যাঁ, লোগো চেঞ্জ করে কি করেছে জানেন? যেটা দিয়েছে এই লোগোটা উল্টো করেন, যদি উল্টো করেন এটা হচ্ছে যে খ্রিস্টান ওই যে ছিল তাদের ক্রস চিহ্ন, ক্রুসেডের মতো, ক্রুসেডের ঢাল। ক্রস চিহ্ন, হ্যাঁ, ক্রুসেডের ঢাল, ঢালের মাঝখানে ক্রস চিহ্ন হয়ে যায়। জাস্ট উল্টে দিলে লোগোটাকে যদি আপনি আপসাইড ডাউন করেন, এই শেপটা হচ্ছে গিয়ে ক্রুসেডের ঢাল। আমার মনে আছে আমরা ছোটবেলায় যে আমাদের যে ফুটবল টুর্নামেন্টের শিল্ড দেওয়া হইতো না, সেই শিল্ডের আকৃতি কি? শিল্ড কিন্তু ঢাল, শিল্ড মানেও ঢাল। এই জামাত কিন্তু শিল্ড ব্যবহার করেছে, তাও খ্রিস্টানদের শিল্ড। হ্যাঁ, লুকানো আছে এটার মধ্যে, কিন্তু সিম্বলিক অনেক জিনিস লুকানো আছে। আমি তো ওই গ্রাফিক ডিজাইনিং করে পেট চালাই, তো আমার এগুলো ধারণা আমার আছে কি করে একটা লোগোর মধ্যে কি কি এলিমেন্ট থাকতে হবে, এটা আমরা জানি। ডক্টর ইউনূস এত বছর, উনি যদি আরো 50 বছর থাকতে চান, হ্যাঁ, এইবার আমি একটা কথা বলবো, প্লিজ ডোন্ট টেক ইট অফেন্সিভ, ওকে? শেখ ফরিদ, রূপক, আপনারা কি ট্যাক্সিডার্মি কাকে বলে জানেন? ট্যাক্সিডার্মি হচ্ছে গিয়ে আগেকার দিনে ব্রিটিশ শিকারীরা যখন বাঘ শিকার করত, ওই বাঘের চামড়াটা খালিয়ে নিয়ে ওই চামড়ার ভেতরে খড় বা অন্যান্য জিনিস করে ওইটাকে আবার বাঘের মতো বানিয়ে ওরা ট্রফ হিসাবে রেখে দিত। এই যে মৃত জন্তুর চামড়ার মধ্যে জিনিস ঢুকিয়ে ওটাকে আবার আগের আকৃতি দেয়া, এটাকে বলে ট্যাক্সিডার্মি। তো ডক্টর ইউনূসকে যদি 50 বছর রাখতে হয়, তার বয়স এখন কত? 82 না 86? তাকে আরো 50 বছর রাখতে হলে কিন্তু ট্যাক্সিডার্মি করা ছাড়া উপায় নেই। ইউ আর লাফিং ম্যান। আমার কাছে ডোন্ট টেক ইট অফেন্সিভ, কারণ উনি তো 50 বছর, তো 50 বছর রাখবো কি করে? পৃথিবীতে অমর তো কেউ না। উনি আর 4 বছর 5 বছর যদি বেঁচে থাকে, সেটা একটা বিস্ময় হবে, তাই না? এই বুড়ো বয়সে আমরা এসে পৌঁছেছি। এখন আমাদের কি বলে, ডাক্তার প্রেসক্রিপশন দিচ্ছে ডাইপার পড়তে হবে, কারণ প্রস্রাবের উপরে কন্ট্রোল থাকবে না, ডায়াবেটিস হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, যে কোনো মুহূর্তে প্রেশারের ঔষধ না খেলে ঘুমের মধ্যে মরে যেতে পারি। তো ডক্টর ইউনূস তো অমর না, যদি ওনাকে জামাত ইসলামের সবাই প্রার্থনা করছে ওনার দীর্ঘায়ুর জন্য, কিন্তু কোনো প্রার্থনাই কাউকে দীর্ঘায়ু করে। হ্যাঁ, তো উনি যদি থাকতে হয় তাহলে ওনাকে ট্যাক্সিডার্মি করে রেখে দিতে হবে নেক্সট 100 বছর 50 বছর থাকেন আপনি ক্ষমতায়। কিন্তু যে থেকে করবেনটা কি? আপনি 11-14 মাসের মধ্যে প্রমাণ করে দিয়েছেন আপনার অপদার্থতা। তিনি যে একটা অপদার্থ, এটা প্রমাণ হয়ে গেছে। আর ওইসব ভুজুঙ্গি পৃথিবীতে চলে না, ওনার প্রভুদের কাছে চলতে পারে, যারা তাকে নিয়োগ দিয়েছে তাদের কাছে চলতে পারে। হ্যাঁ, এবং কিছু কিছু চট্টগ্রামের লোক আড়া শাক গিয়ে মানুষ ফাইয়ে দে, নোবেল প্রাইজ ফাইয়ে দে, একদম গর্বে বুক ভরে গেছে। এই ভণ্ডটা যে কোন ভণ্ডামি করে নোবেল প্রাইজ পেয়েছে, সেটা তো জানার পরেও চুপ করে আছে, জানার পরেও এরা স্বীকার করছে না। তো ডক্টর ইউনূসের এইসব ভণ্ডামি করে 50 বছর থেকে কি হবে? আপনি 14 মাসের মধ্যে আপনি পারতেন নেলসন ম্যান্ডেলার মতো একটা চরিত্র হতে পারতেন। হ্যাঁ, আপনি করেননি, কারণ বেসিক্যালি আপনার মধ্যে সেটা নাই। সেই মহত্ব, সেই মানে পুরুষোত্তম হওয়ার যে গুণাবলী থাকে, সেটা ডক্টর ইউনূসের মধ্যে নেই। তিনি মিথ্যাবাদী, তিনি চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলেন। তিনি বললেন, হেসে হেসে বলছেন এই আমেরিকান সাংবাদিককে যে দে কল মি তালিবান, বাট লুক এট মি, আই ডোন্ট হ্যাভ ইভেন বিয়ার্ড। তার মানে কি? উনি বলতে চাচ্ছে দাড়ি থাকলেই সে তালেবান, ওনার যে দাড়ি নেই সেহেতু ওনাকে তালেবান বলা যাবে না। কিন্তু উনি তো ডেলিগেশন পাঠিয়েছে আফগানিস্তানে। মামুনুল হক 501 নম্বর কি বিনা কারণে বিনা অনুমতি গিয়েছে? আমরা কি ঘাস খাই? আমরা টের পাই না এগুলা? উনি তালেবানি সংকেতও দিয়ে রেখেছে। তো ওনাকে তালেবান, ওনার দাড়ি নাই। আরে দাড়ি না থাকলে বাংলাদেশে আমাদের প্রাচীন কালচারের মধ্যে আছে একটা কথা আছে, মাকুন্দ চোপা। ইউ নো হোয়াট, আই নো অফেন্স, ওকে, অনেক মানুষ আছে যাদের দাড়ি মোচ গজায় না,
বেসিক্যালি গজায় না। হ্যাঁ, তো আমাদের দেশের লোক তো খুব মিন, তো মকারি করে। আমাদের দেশের এই সাধারণ লোকজনের মধ্যে এই ধরনের চরিত্র আছে। কারো যদি একটু খুঁড়িয়ে হাঁটে তাকে বলে ল্যাংড়া, জি। কারো যদি একটা চোখে একটু ডিফেক্ট থাকে তাকে বলে কানা। হ্যাঁ, বলে না? তো জি। না, তাদেরকে বলে মাকুন্দ চোপা। এবং মাকুন্দ চোপা মানে চোপার মধ্যে ওই কোনো তারই নেই। নাই। তো এটা নাকি কুফা, এরা নাকি অপয়া, এদের মুখ দেখলে নাকি ইয়ে হয়, দিন খারাপ যায়। বিশ্বাস করি না এসব, কিন্তু এখন যেন কেন যেন মনে হচ্ছে যে একটু বিশ্বাস করতেই হবে। এই ডক্টর ইউনূসের মুখের মধ্যে কোনো দাড়ি গোঁফ নাই, উনি মাকুন্দ চোপা, এবং বাংলাদেশের জন্য উনি দুর্ভাগ্য বয়ে এনেছে। এগুলো থেকে তো মানুষের বিশ্বাস হয় যে এই লোকের দাড়ি গজায় না মানে কি, এই তো নিশ্চয়ই অপয়া। বাদ দিলাম দাড়ির কথা, উনি বাংলাদেশের জন্য অপয়া। উনি বাংলাদেশের, ওনার ক্ষমতার বাইরে গিয়ে উনি হিমালয় পর্বতকে চ্যালেঞ্জ করে বসেছে, উনি বঙ্গবন্ধুকে মুছে দেবে। সামান্য কিছু নষ্ট বদমাইশ এই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর লাঠিওয়ালা গুন্ডা বাহিনী দিয়ে আর এনসিপির ফাজিল গুন্ডামি দিয়ে উনি বঙ্গবন্ধুকে অপমান করবে, মুক্তিযুদ্ধকে মুছে দেবে, এই ধরনের ধৃষ্টতা দেখাচ্ছে উনি। এগুলো মানুষ দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন তো মানুষ রিটালিয়েট করে, তাই না? প্রথম ধাক্কায় থাবড়া খেয়ে হয়তো মানুষ পিছিয়ে গেছে কিছুটা, কিন্তু চিরকাল পিছিয়ে থাকবে না। এবং আমি প্রথমে যেটা আজকে থেকে প্রায় 6 মাস আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ অবলম্বন করে বিসাইডস আওয়ামী লীগ, তাদের সম্ভাবনা আছে বাংলাদেশের একটা বিপুল সংখ্যক মানুষের সমর্থন পাওয়া। কিন্তু কোন রাজনৈতিক দল এগিয়ে আসেনি, কেউ না। সবাই মনে করছে যে মবক্রেসি করে, মব আক্রমণ করে, মানুষকে ভয় দেখিয়ে বোধহয় ইয়ে করা যাবে। তবে শেখ ফরিদ, কারেক্ট মি ইফ আই এম রং, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা চলছে। হ্যাঁ, দুর্ভিক্ষ হলে কি হবে? মানুষ ক্ষুধার্ত হবে। হ্যাঁ, নিজের ক্ষুধাই মানুষ সহ্য করতে পারে না। যদি সন্তান অভুক্ত থাকে, 3 বছরের 5 বছরের সন্তান যদি অভুক্ত থাকে, সেই মানুষটা কি করবে? তাকে 200 টাকা দিলে সে ভোট দিয়ে আসবে আপনাকে। তো ভোটের আগে এরকম একটা দুর্ভিক্ষ তৈরি করে পয়সা দিয়ে ভোট কিনে নেবে, তাই না? তো এটা একটা চক্রান্ত হচ্ছে আমার ধারণা। এবং এইসব কারণেই ভারত বিদ্বেষ, যাতে ভারত থেকে তো সাপ্লাইটা আসে, ভারতকে যদি সামহাও দোষ চাপানো যায়, ভারত বলে দিল যে আমরা আর খাদ্য সাপ্লাই দিব না। দেখছো কত খারাপ ভারত। হ্যাঁ, ওরা আমাদের ইউনূসকে অসুর বানিয়েছে, এখন আবার আমাদেরকে খাবার সাপ্লাই বন্ধ করে দিচ্ছে। এগুলো তো চক্রান্ত। যে ওই দিকেই যাচ্ছে ওরা, রিভার্স পলিটিক্স করছে ভারতের উপর দোষ চাপানোর জন্য। একজন খুব তথাকথিত প্রগতিবাদী ফেসবুকে এসে খুব ইয়ে করলেন যে ইউনূস ভালো হোক খারাপ হোক, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, বিদেশে কেন ইউনূসকে অসুর হিসাবে দেখানো হবে, অন্য দেশে কেন এই অপমান করবে। হ্যাঁ, তো ভাই কয়দিন আগে ভারতের পতাকা ঢাকা ইউনিভার্সিটির গেটের মধ্যে রাস্তার উপরে রেখে আপনারা, ওটার মধ্যে শিক্ষক এবং ছাত্র, জি, শিক্ষিত ছাত্র এবং শিক্ষিত শিক্ষক পায়ে মারিয়েছেন না, উপরে দাঁড়িয়ে লাফিয়েছেন না, স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন না? ইসরায়েলের পতাকা কাজ করছে, ইসরায়েল এবং ভারতের পতাকা। হ্যাঁ, বা ইসরায়েল, ভারত, যে কোনো দেশের পতাকা। হ্যাঁ, তাহলে 1.2 বিলিয়ন লোকের মনে আঘাত দিয়েছেন। ওটা ভারতের মানে ব্যাপারে আন্তর্জাতিক হস্তক্ষেপ হয়নি, সেটা অপমানটা হয়নি সেভাবে। ও নিজের গায়ে পড়লে তখন ব্যথা লাগে, আর গেলে তখন আর ব্যথা লাগে না, তাই না? তো বিদেশে ডক্টর ইউনূসের ইমেজ যে কি, বা তার পক্ষের লোকজনের যে কি ইমেজ দাঁড়িয়েছে, সে তো আপনারা দেখেছেন। ইউনাইটেড নেশনসের সামনে প্রচুর প্রচুর হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছে, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে। হ্যাঁ, কিন্তু সেগুলো ডক্টর ইউনূসের জন্য দেয়নি, কারণ উনি তো কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, তাই না? ওনার তো হায়া শরম বলে কিছু নাই, তাই না? তো ওনাকে বলে তো কোনো লাভ নেই। যেটা হয়েছে সেটা গোটা বিশ্বের সব দেশের মানুষ এখানে এসছে, প্রতিনিধিরা এসছে, তারা দেখেছে
যে আমরা ওখানে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি যেখানে লেখা আছে ইউনুস ইজ দ্য রুথলেস কিলার অফ ডেমোক্রেসি, ইজ প্রমোটিং মবস অ্যান্ড ভায়োলেন্স ইন বাংলাদেশ, হি ইজ পেট্রোনাইজিং টেরোরিজম। তো এগুলো দেখেই ওরা বিশ্বাস করবে সেটা আমি মনে করি না, কিন্তু একটাবার ওরা খুঁজেও দেখবে যে কি ঘটছে বাংলাদেশে। বাংলাদেশ জি, জি। এমন কোন ইম্পর্টেন্ট দেশ নয় যে যেটা রাজনৈতিক পট পরিবর্তন সবাইকে একদম উদ্গ্রীব হয়ে দেখছে। তবে এগুলো এই ধরনের স্লোগান পোস্টার যাওয়ার পরে লোকজন একবার হলেও চিন্তা করবে এবং দেখবে, এবং দেখতে গেলেই দেখতে পাবে যে পাহাড়ে কি হচ্ছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে কি হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কি বিভৎস অত্যাচার হচ্ছে। কোন রকম তার কোনো ইসে নাই, কোনো প্রতিকার নাই, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো আইনগতভাবে কোনো রকম প্রতিরোধ করা হচ্ছে না, বরং সমর্থন করা হচ্ছে। জি তাজুল ভাই, আমরা দর্শকদের কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্ন আপনার কাছে করতে চাই। একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে ওই বিশ্বে? কোন রকমই হবে না, একদম অ্যাবসলিউট, এটা প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগের ওদের কথা অনুযায়ী আওয়ামী লীগের সরকার যদি সরকারের আমলা মেম্বার বা ক্যাবিনেট যদি করাপশন করে থাকে তাদের বিচার হবে, কিন্তু দলের যে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ লোকজন, কমপক্ষে 4-5 কোটি লোক আছে সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন করে, তাদেরকে কেন বঞ্চিত রেখে তো তাহলে ইলেকশন তো ওটা তো কোনো নির্বাচন হবে না। আর একটা দল তো নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ করতে হলে তাকে প্রমাণ থাকতে হবে, শুধু দোষ চাপালেই তো হবে না। এই প্রেসক্রিপশন তো দিয়েছে আমেরিকা যে ওদেরকে শেখ হাসিনাকে হিটলার বানাও আর আওয়ামী লীগকে নাৎসি বাহিনী বানিয়ে প্রচার চালাতে থাকো। প্রচার চালালেই যে সব সত্য হয়ে যাবে তা তো না, কোনোটাই প্রমাণ হয়নি এখন পর্যন্ত, কোনোটাই প্রমাণ হয়নি। তো এই যে চালাকিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জামাত, এনসিপি আর কিছুটা বিএনপি, এদের মধ্যে বিএনপিরও তো একটা অংশ আছে যারা জামাত মনোভাবাপন্ন, এদের মাঝখানেই সবকিছু বিলি বন্টন করে সিট ভাগাভাগি করে একটা রিগড ইলেকশন করবে। তো পৃথিবীর অন্যান্য দেশ তো না আহাম্মক, তাই না? তো এটা হবে না, এটা হতেই পারে না। জি, আরেকটা বিষয় তাজুল ভাই, আপনি বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য অস্ত্র ধরেছিলেন, বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন, কিন্তু আমরা দেখি আপনার বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, যিনি আপনার মারা গেলেন, তাকে মারা যাওয়ার পরেও আমরা দেখলাম তার হাতে হাত করা, এবং এই জিনিসটা আমরা ফেসবুক সব বিভিন্ন মিডিয়ায় দেখতে, মানুষ কিন্তু সহ্য করতে পারতেছে না। এবং আরেকটা দুঃখের বিষয় বলেনি আপনাকে, আপনি হয়তো দেখেছেন, উনার জানাজাতে যাতে 100 বেশি মানুষ না হয় সেই বাধা দেওয়া হয়েছে, মাইকিং করতে দেওয়া হয় নাই। তারপরে আমরা দেখেছি হাজার হাজার মানুষ তার জানাজাতে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে একটু বলেন প্লিজ। আচ্ছা, এই বিষয়ে কি বলবো, এটা তো ওরা তো গোড়া থেকেই চেষ্টা করছে। এই যে বঙ্গবন্ধুর ভেঙে যাওয়া যে 32 নম্বর তো পুড়িয়ে দিয়েছিল, এটা পুড়ে যাওয়া বাড়িকে আবার কি করলো, 1 বছর পরে ওটা বুলডোজার দিয়ে ভাঙলো। তারপরে কি করলো, ওখানে পাহারা রেখেছে যাতে কেউ ফুল দিতে না পারে। কারণ একটা জিনিস হবে কি, দেখা গেল ফুল অ্যালাউ করেছে আর দিন শেষে সেখানে ফুলের পাহাড় হয়ে গেছে। এটা ভিজুয়ালি আওয়ামী লীগের প্রতি বা মুক্তিযুদ্ধের প্রতি লোকের সমর্থন স্পষ্ট হয়ে আসে। এই বর্ষিয়ান নেতাকে হাতকড়া পরিয়ে, তার মৃতদেহের মধ্যেও হাতকড়া পরানো, যার 85 বছর বয়স, অসুস্থ, যিনি মৃত্যুশয্যায় মরে যাচ্ছেন, শেষ মুহূর্ত তার, সেইখানে ডাক্তাররাও তো বলে যেখানে হাতকড়া পরাবার কিছু নাই, ওখানে গার্ড দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তিনি মনে করলাম যে তিনি ভীষণ অপরাধী। কি অপরাধ করেছিলেন তিনি বিচারপতি ছিলেন সম্ভবত, তাই না? না, উনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন কয়েকবার। হ্যাঁ, তারপরেও তাকে হাতকড়া পরিয়ে এই যে অপমানটা করা, এই যে লতিফ সিদ্দিকী এবং তার বীর মুক্তিযোদ্ধা অন্যান্য মঞ্চ 71-এর যে সহযোগী যারা, তাদেরকে যে অপমান করা, 32 নম্বরে ফুল দিতে না দেওয়া, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন লাগিয়ে দেওয়া, ওই আলকাতরা দিয়ে মুছে দেওয়া, এই সব কিছু জামাত এবং হেফাজতে ইসলাম তারা তাদের যে 71-এর যে কলঙ্ক, সেই কলঙ্ককে রিভার্স করার জন্য কতগুলো ভুল পন্থা চালিয়েছে। এটা করে কি হয়েছে, মানুষের সিম্পেথি, মানুষের সম্মান বোধ কোনো কিছুই কমে নাই।
ওই বীর মুক্তিযোদ্ধা চিরনিদ্রায় শুয়েছেন, কিন্তু হাত কড়া পরা অবস্থাতে তার মৃতদেহ পড়ে আছে, এই দৃশ্য তো মুছে দিতে পারবে না, তাই না? জি ন্যায় বিচার তো প্রতিষ্ঠা হবেই। যেদিন হবে সেদিন এই প্রশ্ন তুললে তখন এই কথার উপরেই ডক্টর ইউনূসের অথবা জামাতে ইসলামের যত আমির ওমরা আছেন সবার রেপুটেশন কিন্তু একদম ধুলায় মিশিয়ে যাবে। ঠিক ৭১-এ যেভাবে ৭১-এর পরে ১৬ই ডিসেম্বরের জামাত যেভাবে ঘৃণিত হয়েছিল, এইসব মবক্রেসি শেষ হলে যখন একটা স্টেবল গভর্নমেন্ট আসবে, যখন মামলা মোকদ্দমা আইন পুলিশ সেনাবাহিনী সব জায়গা মতো গিয়ে সেটেল ডাউন করবে, তখন এগুলো সব ঘৃণার চিহ্ন হিসেবে থেকে যাবে ইতিহাসের মধ্যে। আজকে থেকে ২০ বছর পরে এগুলো ঘৃণিত হবে, মানুষ ঘৃণার সঙ্গে উচ্চারণ করবে এগুলো এইসব কাজের। এগুলো এই কনসিকোয়েন্স সবকিছুর একটা পরিণাম থাকে, পরিণামদর্শী হতে হবে, তাই না? জি তাদের ভাই, আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এই যাবৎকালে আপনার আওয়ামী লীগ, বিশেষ করে গত কয়েকদিন পূর্বে আওয়ামী লীগ নিয়মিতই ঢাকা শহরে মিছিল করতেছে, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর বাইরেও বিভিন্ন মিছিল মিটিং করতেছে, এবং অনেকেই বলছেন যে অক্টোবর থেকে আওয়ামী লীগ তাদের পুরোদমে রাজপথে নামবে, রাজপথ দখল করার চেষ্টা করবে, ডিসেম্বরের ভিতরে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন বলে অনেকেই বলছেন, এবং ডিসেম্বরে এসে ডক্টর ইউনূসের পতন হবে এবং শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন, এরকম লেখালেখি হচ্ছে। এই বিষয়ে একটু বলেন প্লিজ। এগুলো উইশি ওয়াশি, এগুলো আমি মনে করি এগুলো এক ধরনের ভবিষ্যৎবাণী দেওয়া, এটার কোনো রিয়েল যুক্তি আছে কিনা। তবে এই যে পথে লোক নেমেছে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে যে মানুষ নেমেছে, অথবা ছাত্রলীগ বা আওয়ামী লীগের মিছিল হলে সাধারণ পাবলিকরা যোগ দিচ্ছে, এটা কিন্তু একটা ইঙ্গিত দেয় যে মানুষ এই মবক্রেসি সরকারকে আর পছন্দ করছে না। আমরা আগেই ভালো ছিলাম, এই কথাগুলো অনেকবার শুনেছি আমি। হ্যাঁ, তবে সবকিছু র্যাডিক্যালি এভাবে পরিবর্তন হবে এটা আমার মনে হয় না সম্ভব। যদি হয়তো খুব ভালো কথা হলো, তবে এবার আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসেন, তাহলে আমি বলবো যে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী যে চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে, সেটা যেন আর ওই আহত সাপকে যেন আর ছেড়ে দেওয়া না হয়, এটাই আমি আশা করবো আর কি। আমি যেহেতু আওয়ামী লীগের রাজনীতি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু অফকোর্স আমাকে আওয়ামী সিম্পেথাইজার বলাই যেতে পারে। কেন? কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, এবং আমি মনে করি আওয়ামী লীগ ছাড়া আর কোন রাজনৈতিক দলের মুক্তিযুদ্ধের প্রতি কোন রকম সহানুভূতি নেই। আজকে আওয়ামী লীগ মানে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের নাম নিয়ে কেউ আসতে পারছে না। ফজলুর রহমানের মতো একজন ডেডিকেটেড বিএনপির নেতাকে পর্যন্ত অশ্রাব্য গালিগালাজের এবং দল থেকে কি বলে সাময়িক তার সব লিমিটেড করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। যেহেতু উনি যোদ্ধা এবং যুদ্ধের পক্ষে কথা বলছে, তো তার মানে কি? তার মানে যারা বাংলাদেশে এখন ক্ষমতার অপব্যবহার করছে, এরা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদরের দল। আমার স্পষ্ট কথা, বাংলাদেশে দুই ভাগে মানুষ ভাগ হয়েছে, একটা মুক্তিযুদ্ধের পক্ষে, একটা বিপক্ষে। আপনি কোন পক্ষে আছেন আপনি সেটা নির্ধারণ করেন। মাঝখান দিয়ে বামপন্থীদের মতো টালবাহানা ব্যালেন্স দেখাবেন না। ব্যালেন্স দেখাতে আসলে আপনিও তাই। জি তাহলে আমরা একেবারে শেষের দিকে আপনার একটা বক্তব্য, বিশেষ করে মানে এখানে অনেক দর্শক লিখছেন আপনার কথা, সেলুট জানাচ্ছেন, এবং আপনাদের কাছে শুনতে চান দর্শকরা। অনেকেই লিখছেন যে আপনি আরো বেশি কম থাকার জন্য। আমি জানি খুব ব্যস্ত তাজুল ভাই। তাজুল ভাই, একটু বাংলাদেশের মানুষ, ইয়ং মানে যারা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছুটা বলেন আচ্ছা অনুষ্ঠান শেষের দিকে। ইয়াংদের আমি বলছি যে দেখেন, ঘৃণা দিয়ে জয় করা যায় না। হ্যাঁ, আপনার হৃদয়ে যদি ভালোবাসা না থাকে, দেশপ্রেম না থাকে, দেশপ্রেম দেখানোর জিনিস নয়। সেলফি তুলে আপনি দেশপ্রেম দেখাতে পারবেন না। সেলফিতে আপনার মুখটাই উঠবে, আপনি নিজেই নিজের ছবি তুলে প্রচার করছেন। হ্যাঁ, বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে নিলেই আপনি দেশপ্রেমিক হয়ে গেলেন না। হ্যাঁ, দেশপ্রেমটা অন্য জিনিস। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, অন্যের প্রতি সম্মান, যে সম্মানের যোগ্য তাকে সম্মান দেন, তাহলে আপনি নিজেও সম্মানিত হবেন। আর মিথ্যা কথায় ভুলে যাবেন না। আপনারা তো স্মার্ট জেনারেশন, আপনাদেরকে যে কোনো জিনিস দিয়ে ভুজুং দিলেই আপনারা ভুলে যাবেন, সেটা তো হবে না। আপনাদের হাতের মুঠোর মধ্যে গোটা পৃথিবীর সব ইনফরমেশন আছে। দেখেন না, এই যে আজকে যারা এই জামাতের নেতা বা বিএনপির নেতারা
আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মকারি করছে, আওয়ামী লীগের নেতার কাছ থেকে শুনতে হবে না। আপনি প্রাভদা 1971, এই লন্ডন টাইমস, নিউ ইয়র্ক টাইমস, এইসব বিশ্বের সেরা সেরা পত্রিকাগুলোর 71-এর যে পরিসংখ্যান, যে ভার্সন যেটা, সেটা অনলাইনে পাবেন, সেখানে পড়ে দেখেন সেই সময়ে খবরে কি বলা হচ্ছে। সেপ্টেম্বর মানে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই প্রাবদার রিপোর্ট অনুযায়ী 20 লক্ষ মানুষ মরে গেছে। লন্ডনের সেরা সেরা পত্রিকা লাইফ টাইমস, এগুলোতে 15 থেকে 20 লক্ষ মানুষের মৃত্যু দেখানো হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত আর মানুষ মরেনি। তারপরেও তো মানে যাই হোক, এগুলো নিয়ে তর্ক করতে চাই না। আমি শুধু বলতে চাই যে সত্যটা উদ্ঘাটন করেন নিজে থেকেই, কারো কথায় বিশ্বাস করতে হবে না। আর যারা মুক্তিযুদ্ধকে অবমাননা করছে, অপমান করছে, তাদের উদ্দেশ্যটা কি জেনে নিন একবার। আর অশ্লীলতা বর্জন করুন। যারা অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, তাদের এমনিতেও কথার কোনো দাম থাকে না, চরিত্রেরও দাম থাকে না। আর আজকে আমরা যে সংখ্যালঘুদের প্রতি যে আমাদের যে বিদ্বেষ, এগুলো দূর করতে হবে। সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ দূর করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সবাইকে নিয়ে। একটা কথা বলি, এই যে আমরা বলি যে হ্যাঁ পাহাড়িরা, অনেকেই বলে পাহাড়িরা নিজেদেরকে আলাদা ভাবে কেন, আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি। হ্যাঁ, আমরা সবাই বাংলাদেশি, ওরাও বাংলাদেশি, কিন্তু আমি বা আপনারা, আমরা জাতিতে বাঙালি, বাংলাদেশি, বাংলাদেশি বাঙালি। পশ্চিম বাংলাও বাঙালি আছে, ওরা ভারতীয় বাঙালি। জি, আমরা বাংলাদেশের বাঙালি, আর ওরা হচ্ছে বাংলাদেশি চাকমা, বাংলাদেশি মারমা, বাংলাদেশি মুরং, বাংলাদেশি টিপরা, বাংলাদেশি ম্রো, বাংলাদেশি সাঁওতাল। ওদের যে নিজস্ব জাতীয়তা বোধ, যেটা, যারা নিজেদেরকে আদিবাসী বলে, আদিবাসী মানে যাদের জাতীয়তা বা সংস্কৃতি পরিবর্তন হয়নি, আদিম রূপেই যেটা রয়েছে, তারা যেটা ভিন্নতা দাবি করেন, তাদের সাংস্কৃতিক ভিন্নতা, সেটাকে আমরা কেন সম্মান করব না? এটা তো এক্সোটিক একটা নেশনের বর্ণনা দেয়, যেটা একটা সম্পদ আমাদের দেশে। বিদেশ থেকে টুরিস্টরা আসবে কি শুধু আপনার ইয়েতে পয়লা বৈশাখের পান্তা ইলিশ খেতে? ওরা চাকমাদের কালচার দেখতে যাবে না? ওরা গারোদের সংস্কৃতি দেখতে যাবে না? আমরা যদি সেগুলোকে নস্যাৎ করে দেই, তাহলে তো আমাদের নিজেদেরই ক্ষতি হবে। তো আমাদের কি ভালো করে বিশ্লেষণ করতে হবে, একটা মানুষ কেন এই দাবিটা জানাচ্ছে, সহানুভূতি নিয়ে বিবেচনা করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। প্রিয় দর্শক, বাংলাদেশ কঠিন একটি সময় পার করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কঠিন একটি মুহূর্ত পার করছে বাংলাদেশ। চাঁদাবাজদের দখলে আগেও ছিল, এখনও আছে। চাঁদাবাজ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দেশ থেকে। আগে আওয়ামী লীগের মধ্যে চাঁদাবাজ ছিল, এখন বিএনপির নামধারী চাঁদাবাজ। বিএনপি আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের দুটি বৃহৎ একটি দল, সেই দলকে কেন্দ্র করে মানুষ, যারা চাঁদাবাজ, যারা অন্যায় করে, অপরাধ করে, তারা এই দলগুলোর সুযোগ নেয়, সুযোগ সন্ধানী হয়ে দলের ভিতর ঢুকে নানা অপকর্ম করে দেশের মানুষের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। যে সকল ব্যক্তি রাজনীতি করে না, তাদের সাথেও নানা রকম মিথ্যা রাজনৈতিক মামলা, হয়রানি দিয়ে উস্কানিমূলক বক্তব্য বা উস্কানিমূলক কথাবার্তা বলে তাদেরকে হয়রানি, জেল জুলুম থেকে শুরু করে নানা রকম হয়রানিমূলক কার্যক্রম করে থাকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, বিএনপির ভাইস চেয়ারম্যান বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছে। সে সাক্ষাৎকার নিয়ে নানান আলোচনা চলছে, নানান সমালোচনা চলছে। অনেকেই বলছে যে তারেক রহমানের বক্তব্য অস্পষ্ট। মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক, তিনি এই কথা বলেছেন। প্রিয় দর্শক, কী মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে আমাদের এই দেশ? অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।